আজকে 7:30টায় আসার কথা ছিল, তোমরা কেউ আসলা না। যাই হোক, এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো তাই আমরা এসে নিয়ে ফেলি। না ভাই, যাই হোক, শুরু করি। আজকের যে টপিকটা সেটা হলো মাইক্রো অর্গানিজম অ্যাজ ফুড। মানে এই যে আমাদের অনেক মাইক্রো অর্গানিজম যে আছে, আমরা ল্যাবে ট্যাবে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম সম্পর্কে শুনছি, জানছি। অনেক ধরনের ইস্ট, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অনেক কিছু শুনছি। তো এই যে এইগুলো কি অ্যাকচুয়ালি খাওয়া যায় কিনা, বা এইগুলারে কি ফুড হিসেবে কাজে লাগানো যায় কিনা, এই জিনিসগুলো আর কি দেখার যে বিষয়টা, এই টপিকটাই মূলত আমাদের মাইক্রো অর্গানিজম অ্যাজ ফুড। মানে মাইক্রো অর্গানিজমকে কিভাবে আমরা ফুড হিসেবে কাজে লাগাবো, এই জিনিসটাই বলা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা একদম শুরু থেকে শুরু করি। সর্বপ্রথম যে টপিকটা দেখতেছি আমরা, সেটা হলো কি সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিন। এখন খেয়াল করো যে আমরা এই এত এত মাইক্রো অর্গানিজম দেখতেছি, আমরা এত এত মাইক্রো অর্গানিজম দেখতেছি, মনে করো এটা একটা মাইক্রো অর্গানিজম। তো এই যে মাইক্রো অর্গানিজম, এই মাইক্রো অর্গানিজম গুলো কি দিয়ে তৈরি বলতো? আমরা জানি কি বলতো, এই মাইক্রো অর্গানিজম গুলো হলো প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি বলতো? প্রোটিন দিয়ে তৈরি। এখন কোনোভাবে যদি এই প্রোটিনটা, মানে এই যে আমাদের এই যে মাইক্রো অর্গানিজমের প্রোটিনটা যদি কোনোভাবে এক্সট্রাক্ট করা যায় এন্ড এক্সট্রাক্ট করার পরে যদি কোনোভাবে মনে করো সেটা হইতে পারে, সেটা মানে এই যে আমাদের সেই মাইক্রো অর্গানিজম গুলা হইতে পারে, সেটা মৃত হইতে পারে, অথবা মনে করো লিভিং সেল হইতে পারে, অথবা কি ডেড সেল হইতে পারে, বা বিভিন্ন প্রকার সেল বায়োমাস হইতে পারে। তো এইসব থেকে যদি আমরা কোনোভাবে এই মাইক্রো অর্গানিজম থেকে যদি প্রোটিনটা এক্সট্রাক্ট করতে পারি, তো এই প্রোটিনটাকে আমাদের প্রোটিনের চাহিদা কিন্তু কিছুটা হলেও পূরণ করতে পারে। তো কিভাবে পূরণ করতে পারে, এই গবেষণাটাই মূলত আর কি মাইক্রো অর্গানিজম অ্যাজ ফুডে টুকটাক পড়ানো হবে। আমরা তো বেসিক থেকে পড়াশোনা করব, কিন্তু যারা ইন ফিউচারে রিসার্চ রিলেটেড কাজে বাজে, তখন আর কি আরো বেশি কাজে লাগবে। তো একদম শুরুতে দেখো কি আছে, যে কি বলা আছে এখানে, যে সিঙ্গেল সেল প্রোটিন এটা মূলত রেফার করে কি, যে ইডিবল প্রোটিন, মানে যেই প্রোটিনটা আমরা কি করতে পারি, খাইতে পারি। কই থেকে পাবো সেটা? এক্সট্রাক্ট করবো হলো কোথায়? বিভিন্ন প্রকার মাইক্রোবিয়াল কালচার থেকে, বিভিন্ন প্রকার ডেড সেল থেকে, বা বিভিন্ন প্রকার ড্রাইড যেই সেল বায়োমাস আছে সেইখান থেকে আর কি। তো সেইখান থেকে যদি আমরা কোনোভাবে এক্সট্রাক্ট করতে পারি, সেটারে আমরা বলবো হলো সিঙ্গেল সেল প্রোটিন। আর আমাদের মূল মোটিভটা কি, এই সিঙ্গেল সেল প্রোটিনটাকে খাবার হিসেবে, এই সিঙ্গেল সেল প্রোটিনটাকে কোনোভাবে খাবার হিসেবে আমরা কাজে লাগাইতে পারি কিনা, এটা হলো এই অধ্যায়ের মূল মোটিভ। আশা করি এখান থেকে বুঝাইতে পারছি এটুকুই। এখন খেয়াল করো যে এই যে সিঙ্গেল সেল প্রোটিন গুলা, এগুলো আমরা, আমাদের মূল মোটিভটা কি বলতো, প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে, মানে প্রোটিনের সাপ্লিমেন্ট হিসেবে আমাদের হিউম্যান বলো বা এনিম্যাল বলো, এদেরকে কাজে লাগাইতে পারবো কি পারবো না, এই জিনিসটা দেখা হলো আমাদের মূল মোটিভ। যে এই প্রোটিন সাপ্লিমেন্ট গুলা হিউম্যানস আর কি এনিম্যালসরা কি ইউজ করতে পারবে কি পারবে না, এই জিনিসগুলো দেখায় আমাদের মূল মোটিভ। এখন খেয়াল করো যে মাইক্রো অর্গানিজম হিসেবে কি কি আছে। অ্যালগি হইতে পারে, ফাঙ্গাস হইতে পারে, ইস্ট হইতে পারে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া হইতে পারে। আর এই সব জিনিস কি অনেক হাই রিচ প্রোটিন। এখন খেয়াল করো, আমরা তো মাছ মাংস দেখে যে প্রোটিন খাই, এখন আর কি বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে চাচ্ছে যে আসলে এই যে অ্যালগি, এই যে ফাঙ্গাস, এই যে ইস্ট, এই যে ব্যাকটেরিয়া, এদের থেকে কি প্রোটিন পাওয়া যায় কিনা, বা এটারে খাবার হিসেবে মানে বানানো যায় কিনা, এটাই হলো দেখা হলো আমাদের মূল মোটিভ। এখন খেয়াল করো, এইগুলা আমরা বিভিন্ন প্রকার, মানে এই যে এই মাইক্রোবস গুলা, মনে করো আমাদের এখন প্রোটিন বানাইতে হবে, এন্ড এই প্রোটিন পাওয়ার জন্য আমাদের কি লাগবে? সর্বপ্রথম মাইক্রোবস লাগবে। আর এই মাইক্রোবস গুলো আমরা কোথা থেকে পাইতে পারি? এই মাইক্রোবস গুলো আমরা এগ্রিকালচার যে বিভিন্ন প্রকার ওয়েস্ট আছে, তারপরে বিভিন্ন প্রকার উড আছে, মানে কাঠের যে বজ্র টজ্র আছে, ডাস্ট যে আছে, বিভিন্ন প্রকার যে এই ভুট্টার যে ছোবলা টোবলা আছে, এই যে কর্ন কপস থেকে আমরা আসলে টুকটাক এই যে যে মাইক্রোবস গুলো লাগে, যেগুলারে আমরা সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে ব্যবহার করব, সেইগুলা মানে আমরা এই সব জায়গাতে পেতে পারি।
এমনকি বিভিন্ন প্রকার হিউম্যান অ্যান্ড অ্যানিমাল যে ওয়েস্টেজ গুলো আছে এইগুলা থেকেও আমরা সিঙ্গেল সেল প্রোটিন গুলা কালেক্ট করতে পারি, এন্ড এই কালেক্ট করার পরে এগুলো আমরা কি হিসেবে ফুড হিসেবে ইউজ করতে পারি। আশা করি একটু একটু বুঝতেছো। এখন খেয়াল করো যে এখন খেয়াল করো যে অনেক সময় হয় কি আমাদের এই প্রোটিন ডেফিসিয়েন্সি আমাদের শরীরে দেখা যায়। তো এটাকে একটা প্রবলেম। আর এই প্রবলেমটা দূর করার জন্যই মূলত কি এই মেইন যে আমাদের প্রোটিন সোর্স মাছ মাংস এর যে বিকল্প হিসেবে আমরা সিঙ্গেল সেল প্রোটিন ইউজ করতে পারি। এন্ড এটা এতটাও ডেভেলপ হয় নাই, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এই হলো মূল কথা। তো এইখান থেকে আমরা কি কি পড়লাম, আমি যদি আরেকবার একটু শর্ট সামারি করি, আমি এটুকু বললাম যে সর্বপ্রথম আমাদের এই অধ্যায়ের মূল মোটিভ হলো কি বের করা, ইডিবল যে প্রোটিন আছে এই ইডিবল প্রোটিনটা বের করা। কোথা থেকে বের করা? বিভিন্ন প্রকার মাইক্রোবিয়াল যে কালচার আছে, ডেড সেল আছে, ড্রাইড সেল আছে, এইসব থেকে। আর এই প্রোটিনটা আমাদের সাপ্লিমেন্ট হিসেবে হিউম্যানস অথবা কি এনিম্যালসদের খাওয়া হলো আমাদের মূল মোটিভ। কোথা থেকে পাই, মানে কোন কোন মাইক্রোবস থেকে পাই, এই মাইক্রোবস গুলা কোথা থাকে, আর হলো কি প্রোটিন ডিফিসিয়েন্সি হলে সেইটার অল্টারনেটিভ হিসেবে আমরা সিঙ্গেল সেল প্রোটিন ইউজ করতে পারি। আশা করি এই স্লাইডটা মুখস্থ হয়ে গেছে সবার। এখন খেয়াল করো এক্সাম্পলস অফ সিঙ্গেল সেল প্রোটিন। তো এই যে এইখান থেকে কয়েকটা এক্সাম্পল আছে যে কি মানে সিঙ্গেল সেল প্রোটিনের কিছু এক্সাম্পল আছে। এই এক্সাম্পল গুলা মাস্ট বি মুখস্থ করবা। সিঙ্গেল সেল প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আছে, আর কোন মাইক্রো অর্গানিজম ইউজ হয়, আর কোনটার কি অ্যাপ্লিকেশন মাস্ট বি পড়ে রাখবা। এইখান থেকে অনেক বেশি 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 না, ভালো ইম্পর্টেন্ট। তো খেয়াল করো, খুব ইজি। তো খেয়াল করো যে আমরা সর্বপ্রথম এই সিঙ্গেল সেল প্রোডাক্ট হিসেবে কি ইউজ করছি, স্পিরুলিনা পাউডার অথবা কি ট্যাবলেট। স্পিরুলিনা পাউডার অথবা ট্যাবলেট, এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা পাই থেকে হলো এক প্রকার অ্যালগি, নাম তার কি স্পিরুলিনা, তারপর কি প্লান্ট, সরি কি আছে এটার উচ্চারণটা কি, প্লেটেনসিস। আচ্ছা, উচ্চারণটা আমার ভুল হইতে পারে, উচ্চারণ মূল কথা না, মূল কথা হলো মনে রাখা। স্পিরুলিনা কি আছে বলতো? প্লেটেনসিস। আচ্ছা, এটা এক প্রকার কি অ্যালগি। এটা হলো কি করতে হেল্প করে, আমাদের বিভিন্ন প্রকার হেলথ যে সাপ্লিমেন্ট আছে এই সাপ্লিমেন্ট গুলার মানে জন্য খুবই বেশি হেল্পফুল। আচ্ছা, এরপরে যেটা আছে কলেরা, কি আছে কোলেরা, এটা আছে। তো এই যে কোলোরেলা, এটা যেটা আছে এটার ক্ষেত্রে কি আমাদের কি আছে, ক্লোরেলা ভালগারিস, এটাও কি একটা অ্যালগি। আর এটা কি বলতো, প্রোটিন রিচ ফুডের ক্ষেত্রে এই প্রোটিন রিচ ফুডের অ্যাডিটিভ হিসেবে কাজ করে। তো খুব মুখস্থ করো যে প্রোটিন রিচ ফুড হিসেবে কাজ করে। এরপর হলো কি আছে টরুলা ইস্ট, কি আছে বলতো? টরুলা ইস্ট, এটার ক্ষেত্রে হলো কি আছে ক্যান্ডিডা ইউটিলিস। খেয়াল করো, আগেরটা হলো ক্লোরেলা ভালগারিস, এরপরেরটা হলো কি ক্যান্ডিডা ইউটিলিস। এটার ক্ষেত্রে হলো কি বলতো, এই এনিম্যাল আর পোল্ট্রি ফিড আছে না, এই যে এনিম্যাল আর পোল্ট্রির যে খাবার, বিভিন্ন প্রকার এনিম্যাল হইতে পারে, পোল্ট্রি হইতে পারে, এদের যে ফিড হিসেবে কিছু খাবার, এই খাবারের অল্টারনেটিভ হিসেবে এই টরুলা ইস্ট থেকে মানে এই যে টরুলা ইস্টটা ব্যবহার করা হয় এই আর কি। এরপরে আছে যেটা কি কিউরন। এই কিউরনটা কি কোথা থেকে পাই? ফুসারিয়াম ভেনেনেটাম থেকে পাই। তো এইটা আমরা যে মিট খাই না, এই মিটের অল্টারনেটিভ হিসেবে ইউজ করা হয়ে থাকে। আর এরপরে যেটা আছে প্রোটিন, এই প্রোটিনটা হলো কি মিথাইলোট্রোপাস, এটা থেকে আমরা পাই। মিথাইলোট্রোপাস, এটাও কি এনিমাল ফিড হিসেবে আমরা পেয়ে থাকি। তো কিছু করার নাই, মূলত এইখান থেকে এই কয়েকটা একটু তোমাদের অনেক কষ্ট হলেও মুখস্থ করতে হবে। তো আমি যদি আরেকবার তোমাদের একটু মুখস্থ করার জন্য হেল্প করি, যে স্পিরুলিনা তারপর পাউডার, এটা মূলত কি আমরা কোথা থেকে পাই? প্লেটেনসিস থেকে পাই, কি হিসেবে? হেলথ সাপ্লিমেন্ট হিসেবে। ক্লোরেলা, এটা কোথা থেকে? ক্লোরেলা ভালগারিস থেকে পাই। এটা কি আমাদের বলতো প্রোটিন রিচ ফুড অ্যাডিটিভ হিসেবে কাজ করে। টরুলা কি আছে? টরুলা ইস্ট, এটা হলো মূলত ক্যান্ডিডা ইউটিলিস থেকে পাই। এটার ক্ষেত্রে হলো কি এনিম্যাল এন্ড পোল্ট্রি ফিড হিসেবে কাজ করে। কিউরন যেটা আছে এটা হলো কি ফুসারিরাম ভেনেনেটাম থেকে আমরা পাই। মিটের যে অল্টারনেটিভ আছে এইখান থেকে আমরা পেয়ে থাকি। আর এই যে প্রোটিন যেটা দেখতেছো এটা হলো কি মিথাইলোট্রোপাস থেকে পাই, এটা অ্যানিমেল ফিড হিসেবে
কাজ করে। তো আশা করি এই পৃষ্ঠাটা তোমরা মুখস্থ করতেই পারবা। এখন খেয়াল করো যে সোর্সেস অফ কি আছে, সেল প্রোটিন, সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে এই যে সিঙ্গেল সেল প্রোটিন আমরা কোথা থেকে পাই, এইগুলো কয়েকটা লেখা আছে। তো এইখান থেকে তোমরা কষ্ট করে হলেও কয়েকটা মুখস্থ করতে পারবা। যে তাহলে কয়েকটা একটু সহজ সহজ যেগুলা সেগুলো একটু মুখস্থ করবা। যেমন ফাঙ্গাস থেকে কোনগুলো আছে, যেটা যেটা তোমাদের ইজি লাগে সেটা মুখস্থ করবা। কমপক্ষে 2টা মুখস্থ করো। অ্যাসপারজিলাস নিগার মুখস্থ করতে পারো। অ্যাসপারজিলাস কি ফিউমিগেটাস থেকে এটাও মুখস্থ করতে পারো। অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস নিগার এটাও মুখস্থ করতে পারো। ইস্টের ক্ষেত্রে কোনটা কোনটা মুখস্থ করবা, স্যাকারোমাইসিস সেরিবেসিয়াস যেটা, আর ক্যান্ডিডা ইউটিলিস আছে যেটা, এটা মুখস্থ করতে পারো। অ্যালগির ক্ষেত্রে কি কোনটা কোনটা আছে, স্পিরুলিনা আছে, আর কি আছে বলতো, আর একটা আছে ক্লোরেলা পাইরিনয়েডোসা, ক্লোরেলা পাইরিনয়েডোসা, এই কটা একটু মুখস্থ করতে পারো। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি আছে বলতো, ল্যাক্টোব্যাসিলাস আছে, আর একটা কি আছে বলছো, আর একটা যেটা ইচ্ছা তোমাদের সেটা মুখস্থ করতে পারো, যে ব্যাসিলাস মেগাটেরিয়াম, এটাও মুখস্থ করতে পারো। ব্যাসিলাস মেগাটেরিয়াম এটাও মুখস্থ করতে পারো। তাহলে আমি মূলত যেহেতু 2টা করে মুখস্থ করার জন্য বলতেছি, তাহলে এইটা একটু বাদ দিও, তারপরে কি আছে এইটা একটু বাদ দিও, তারপরে কি আছে এখান থেকে কোনটা বাদ দিলাম, এইটা বাদ দিলাম, আর এইখান থেকে কোনটা বাদ দিলাম, এইটা বাদ দিলাম। তো এইগুলা বাদে বাদ বাকি যা আছে এই সবগুলা এই ফাঙ্গাস থেকে, ফাঙ্গাসের সোর্স, ইস্টের সোর্স, তারপরে কি আছে অ্যালগি সোর্স, তারপরে হলো কি ব্যাকটেরিয়ার সোর্স। এইগুলো একটু কষ্ট করে হলো মুখস্থ করবা। এখন খেয়াল করো যে average composition of different microorganisms present in the percentage dry weight of কি সিঙ্গেল সেল প্রোটিন। মানে কি, এই যে মনে করো এই সিঙ্গেল সেল প্রোটিনের মধ্যে কি পরিমাণ প্রোটিন আছে, কি পরিমাণ ফ্যাট আছে, কি পরিমাণ মিনারেল আছে বা অ্যাশ আছে, কি পরিমাণ নিউক্লিক অ্যাসিড আছে, এর পরিমাণটা দেওয়া আছে। এখন খেয়াল করো ফাঙ্গাস থেকে আমরা যে সিঙ্গেল সেল প্রোটিনটা পাই, ফাঙ্গাস থেকে আমরা যে সিঙ্গেল সেল প্রোটিনটা পাই, এইখান থেকে এই মানগুলো একটু পড়বা। অ্যালগি থেকে আমরা যে সিঙ্গেল সেল প্রোটিন গুলা যে পাই, এইখান থেকে প্রোটিন কি পরিমাণ পাই, ফ্যাট কি পরিমাণ পাই, অ্যাশ বা মিনারেল যে কি পরিমাণ পাই, নিউক্লিক অ্যাসিড কি পরিমাণ পাই, এটা একটু পড়বা। ইস্টের ক্ষেত্রে কি কি আছে এগুলো একটু পড়বা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি কি আছে এগুলো একটু পড়বা। এখন মূল কথা কি, খুব গুরুত্ব সহকারে পড়বা, কিন্তু খুব গুরুত্ব সহকারে এটা বাদ দিতে পারো ইনশাআল্লাহ। তো এটা বাদ দিতে পারো যদি ক্লাসের টিচাররা বলে যে এটা একটু খুব গুরুত্ব সহকারে পড়তে, তাহলে পড়বা। আমার মূল কথা কি, এটা বাদ দিতে পারো, মানগুলো আসে না ইনশাআল্লাহ। তো যদি কুইজ আসতে পারে, বাট মিডে ইনশাআল্লাহ আসবে না, শিওর থাকো। যদি আসে তাহলে তো তোমাদের কপাল খারাপ, আর আমার বলার কপাল খারাপ আর কি। তো আমি এটা বললাম বাদ বাদ আর কি। শুরুতে গুরুত্ব সহকারে পড়াইলাম, এখন তোমাদের একটু ধোকা দিলাম। এখন খেয়াল করো যে এটা একটু ভালো করে দেখি পারি কিনা পড়াইতে, যে প্রোডাকশন অফ সিঙ্গেল সেল প্রোটিন, মানে এই যে সিঙ্গেল সেল প্রোটিন এটা আমরা কিভাবে কিভাবে একটা ব্যাকটেরিয়া থেকে বা একটা মাইক্রো অর্গানিজম থেকে কিভাবে আমরা সিঙ্গেল সেল প্রোটিন গুলা বের করে নিয়ে আসবো, সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম তোমার একটা পারফেক্ট মিডিয়াম বা পারফেক্ট স্ট্রেইন লাগবে। তো এই যে একটা পারফেক্ট মিডিয়াম বা পারফেক্ট স্ট্রেইন থেকে মূলত পারফেক্ট একটা প্রোটিনের জন্য পারফেক্ট একটা স্ট্রেইন লাগবে। এই স্ট্রেইনটা তোমার মাস্ট বি সর্বপ্রথম কি করতে হবে বলতো, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ওই ব্যাকটেরিয়ার যে স্ট্রেইন আছে বা ব্যাকটেরিয়া গুলো আছে সেইগুলা কি কোন প্রসেস জন্য, ফার্মেন্টেশন প্রসেসের জন্য রেখে দিবা। ফার্মেন্টেশন প্রসেস জন্য রেখে দেওয়ার পরে ওর পর থেকে ওইখান থেকে যেই জিনিসগুলো পাবা সেই জিনিসগুলো এরপর কি করবো বলতো, হারভেস্ট করবা, মানে কালেক্ট করবা। কালেক্ট করার পরে তুমি মনে করো একটা জিনিস কালেক্ট করছো, কালেক্ট করার পরে সেগুলোর কি আবার একটু ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো ঠিকঠাক মতো ধৌত করবা, সেন্ট্রিফিউগেশন করবা, এরপর শুকাবা। তো এইটারে বলা হয় কি পোস্ট হারভেস্টিং ট্রিটমেন্ট। আর এরপরে খেয়াল করো যে এরপরে যেটা আছে সেগুলো আসলে সিঙ্গেল সেল প্রোটিনের জন্য যে প্রসেসিং গুলো আছে, এই প্রসেসিং গুলা তোমরা আসলে করবা। যেমন একটা সিঙ্গেল সেল প্রোটিন মনে করো তুমি সর্বপ্রথম কি করলা, যে একটা ব্যাকটেরিয়া, মনে করো একটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া, সেটা তুমি সিলেক্ট করছো, একটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া সেটা তুমি সিলেক্ট করছো, কিছু কিছু জিনিস দিয়ে এটাকে ফার্মেন্টেশন জন্য রেখে দিলা। রেখে দেওয়ার পরে কি করছো, এখান থেকে যে প্রোডাক্ট গুলো আসলো, এই যে বিভিন্ন প্রকার যে মাইক্রোবিয়াল কলোনিজ গুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এইগুলো বৃদ্ধি পাওয়ার পরে সেগুলো কি কালেক্ট করার পরে এরপর কি করবা, সেটা পোস্ট হারভেস্টিং ট্রিটমেন্ট করবা। এখানে মানে ওয়াশ করবা, সেন্ট্রিফিউগেশন করবা, এরপরে কি করবা, ড্রাই করবা। এরপরে কি ব্যাপারটা, যে সিঙ্গেল সেল প্রোটিন, এই সিঙ্গেল সেল প্রোটিনটার থেকে অনেক ধরনের নিউক্লিক অ্যাসিড থাকতে পারে, বিভিন্ন প্রকার লিপিড থাকতে পারে, বিভিন্ন প্রকার সল্ট থাকতে পারে, বিভিন্ন প্রকার
মানে অনেক অন্য ওয়েস্ট থাকতে পারে, এইগুলো তুমি কি করবা, প্রসেসিং এর মাধ্যমে তুমি সেগুলো কি করতে পারবা, সেগুলো তুমি দূর করার চেষ্টা করবা। তো এই ছিল টুকটাক কথা যে কিভাবে তুমি প্রোডাকশন করবা। সর্বপ্রথম হলো কি, স্ট্রেনটা কালেক্ট করবা, কালেক্ট করার পর সেটারে ফার্মেন্টেশন করবা, এরপরে সেটাকে হারভেস্টিং করবা, এরপর হারভেস্টিং করার পরে পোস্ট হারভেস্টিং করবা, এরপরে কি আছে সিঙ্গেল সেল প্রোটিন। এখানে মূলত 5টা পয়েন্ট। তো এটা কিন্তু পরীক্ষায় এই 5টা পয়েন্টের মানে কি যেন বলে 3 মার্কের আসতে পারে। তো আসলে লিখবা, হ্যাঁ। এরপরে খেয়াল করো অ্যাডভান্টেজ অফ কি সিঙ্গেল সেল প্রোটিন। এই যে আমরা যে বিভিন্ন প্রকার সিঙ্গেল সেল প্রোটিন আবিষ্কার করলাম, মানে কেবল প্রোডাকশন করলাম, তাই না? মনে করো, ইমাজিন করো যে আমরা কেবল কি করলাম, সিঙ্গেল সেল প্রোটিন গুলা কি করলাম বলতো, কালেক্ট করলাম। কালেক্ট করার পরে খেয়াল করো আমরা কি করলাম বলতো, আমরা হলো সিঙ্গেল সেল প্রোটিন গুলার এখন এই কালেক্ট করার পরে কি কি অ্যাডভান্টেজ পাইতে পারি সেগুলো আমরা একটু দেখি আর কি, হ্যাঁ। এখন খেয়াল করো মূলত কি তোমাদের আমি একদম শুরুর দিকের পড়াইছিলাম কিনা, তোমরা কি ভুলে গেছো কিনা জানি না, ব্যাকটেরিয়াল গ্রোথ পড়াইছিলাম, ওই যে গ্রোথ কার্ভ থেকে। তো ব্যাকটেরিয়াল গ্রোথ যখন পড়াইছিলাম তার মানে কি এটুক কি তোমাদের মনে আছে, ব্যাকটেরিয়া গুলো বলো বা ফাঙ্গাস বলো, যাই করো, মনে করো মাইক্রো অর্গানিজম গুলা, এই মাইক্রো অর্গানিজম গুলা কিন্তু কি করতে পারে, নিজেদের মধ্যে কিন্তু মাল্টিপ্লিকেশন করতে পারে। মানে কি করতে পারে, এরা কিন্তু বিভাজন করে, একটা থাকলে দুইটা, দুইটা থাকলে চারটা, চারটা থাকলে আটটা, আটটা থাকলে 16টা, 16টা থাকলে 32টা, এইভাবে কিন্তু মাল্টিপ্লিকেশন করতে পারে। এতে করে কি হবে দেখো তো, তোমার কাছে মনে করো কথার কথা আবার বলতেছি, যে তোমার কাছে মনে করো একটা মাইক্রো অর্গানিজম ছিল, কথার কথা আবার বলতেছি, তুমি কি করতে চাচ্ছ, যে সিঙ্গেল সেল প্রোটিন কালেক্ট করতে চাচ্ছ। তো এই মাইক্রো অর্গানিজম গুলো কিন্তু কি করতে পারে বলতো, মাল্টিপ্লিকেশন করতে পারে। এই যে মাল্টিপ্লিকেশন যে করলো, তার মানে কি এই ক্ষেত্রে তোমার যেই মানে একদম শর্ট ডিউরেশনের মধ্যেই কই যেন এই মাল্টিপ্লিকেশনের ফলে এই যে হাই রেট অফ মাল্টিপ্লিকেশন, এই মাইক্রো অর্গানিজম গুলা অনেক দ্রুত কি করতে পারে বলতো, অনেক দ্রুত কি করতে পারে, অনেক দ্রুত মাল্টিপ্লিকেশন করতে পারে। এর ফলে কি হয়, একদম শর্ট ডিউরেশনের মধ্যেই তুমি লার্জ কোয়ান্টিটিতে বায়োমাস বা লার্জ কোয়ান্টিটি তোমার যে প্রোডাক্টটা চাচ্ছ তুমি, ওইটা তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। তাহলে এইটা কিন্তু খুব ভালো একটা অ্যাডভান্টেজ, আশা করে বুঝাইতে পারছি। এরপরে খেয়াল করো যে এই যে দ্য মাইক্রোবস ক্যান বি ইজিলি জেনেটিক্যালি মডিফাইড। তো এই যে যে মাইক্রোবস গুলা, এইগুলা কিন্তু জেনেটিক্যালি মডিফাইড করা পসিবল। যার কেন, এই যে দেখো খেয়াল করো, কারণ এর মধ্যে অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, আর অ্যামিনো অ্যাসিড থাকা মানে কি নিউক্লিক অ্যাসিডের যে বিষয়গুলা। তো এই যে মূল কথাটা কি, এই যে জেনেটিক্যালি মডিফাই করা, এটা মোটামুটি ইজি। তো এটাও কাইন্ড অফ কি বলতো একটা অ্যাডভান্টেজ। এরপরে খেয়াল করো এরপরে খেয়াল করো যে অনেক ধরনের র মেটেরিয়ালস আছে। তো অনেক ধরনের র মেটেরিয়ালস আছে বা অনেক ধরনের ওয়েস্ট মেটেরিয়ালস আছে। এই ওয়েস্ট মেটেরিয়াল থেকে বা র মেটেরিয়াল থেকে তুমি যেগুলা কিন্তু কি করতে পারতো, পরিবেশের জন্য ক্ষতিকর করতে পারতো, এই ক্ষতিকর জিনিসগুলাকে তুমি একটা ভালো প্রোডাক্টে তুমি বানাইতে পারতেছো। এই ওয়েস্ট মেটেরিয়াল থেকে মাইক্রোস গুলা কালেক্ট করে তুমি মনে করো সিঙ্গেল সেল প্রোটিন বানাইতে পারতেছো। তো এটাও কি কাইন্ড অফ কি একটা অ্যাডভান্টেজ। তার এরপরে খেয়াল করো যে প্রোডাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ক্লাইমেটিক কন্ডিশন। তো যে কোনো ক্লাইমেটিক কন্ডিশন তুমি কিন্তু সিঙ্গেল সেল প্রোটিন বানাইতে পারবা। তো এইখানে যা যা দেওয়া আছে একটু কষ্ট করে পড়ো, দেখো বুঝো কিনা। যে আমরা কি বললাম, যে হাই রেট অফ মাল্টিপ্লিকেশন, মানে মাল্টিপ্লিকেশন খুব ইজি হয়, জাস্ট এই পয়েন্টটা লিখবা। এই জাস্ট খালি অ্যাডভান্টেজ আসলে জাস্ট এটুকু লিখবা, আর দরকার নাই। আর এরপর জাস্ট যদি পারো তাহলে লার্জ কোয়ান্টিটিতে বা কি শর্টার ডিউরেশনে খুব ইজিলি কি হয় বলতো, তুমি তোমার যে প্রোডাক্টটা লাগবে এই প্রোডাক্টটা প্রডিউসড হয়, গেল এটা শেষ। এরপরে খেয়াল করো জেনেটিক্যালি মডিফাইড কেন, জেনেটিক্যালি মডিফাইড কেন বলতো, অ্যামিনো অ্যাসিড কম্পোজিশনের কারণে। আর এরপরে খেয়াল করো যে এ ব্রড ভ্যারাইটি অফ র ম্যাটেরিয়ালস বা ওয়েস্ট প্রোডাক্ট, এইগুলা থেকে কি করতে পারো, তুমি এইগুলাকে তুমি সাবস্ট্রেট হিসেবে ইউজ করতে পারো। এই ওয়েস্ট প্রোডাক্টকেও তুমি কিন্তু বিভিন্ন প্রকার সাবস্ট্রেট হিসেবে ইউজেবল জিনিস হিসেবে ব্যবহার করতে পারো। এতে করে কি হবে, তোমার যে পলিউশন আছে এটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হবে। আর এরপরে কি বললাম, যে প্রোডাকশন অফ ইন্ডিপেন্ডেন্ট অফ ক্লাইমেটিক কন্ডিশন। তো এই যে ক্লাইমেটিক কন্ডিশনে প্রোডাকশন কিন্তু খুবই ইজি। তো আশা করি এই অ্যাডভান্টেজ গুলা বুঝাইতে পারছি। এরপরে খেয়াল করো ডিসঅ্যাডভান্টেজ গুলা আছে। তো খেয়াল করো যার অ্যাডভান্টেজ আছে তার ডিসঅ্যাডভান্টেজও আছে। তো খেয়াল করো
যে এই যে সিঙ্গেল সেল প্রোটিন এর মধ্যে অনেক পরিমাণ নিউক্লিক অ্যাসিড দেখা যায়। তো এই যে নিউক্লিক অ্যাসিড গুলা মূলত কি বিভিন্ন প্রকার আমাদের গাটের মধ্যে বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে প্রবলেম গুলো আছে, এই নিউক্লিক অ্যাসিড গুলো থাকার কারণে, এই নিউক্লিক অ্যাসিড থাকার কারণে আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো খুব পরিমাণে বৃদ্ধি পায়। তো এই যে এখানে বিশ্বাস করো না করো, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলা তোমার যদি আমি খাতা ভরে স্টার্ট দিয়ে দেই তাও শেষ হবে না, এতটাই গুরুত্বপূর্ণ। সো একটু গুরুত্ব সহকারে আমার কথাটা শোনা পড়িও, অ্যাডভান্টেজ আর হলো কি ডিসঅ্যাডভান্টেজ গুলা। তো এখন খেয়াল করো যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে আমি সর্বপ্রথম ডিসঅ্যাডভান্টেজ কি বললাম, যে নিউক্লিক অ্যাসিড যে থাকে, এই যে নিউক্লিক অ্যাসিডটা আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে প্রবলেম গুলো আছে এগুলো আসলে বাড়াই দিতে পারে। আবার খেয়াল করো যে আমরা মনে করো সিঙ্গেল সেল প্রোটিন, মানে কেউ মনে করো যে একটা সিঙ্গেল সেল প্রোটিন থেকে মানে আমাদের একটা প্রোটিনের অল্টারনেটিভ হিসেবে বানাইছে। তো এই যে প্রোটিনের অল্টারনেটিভ হিসেবে বানাইছে, এই প্রোটিনটা তো সাধারণ প্রোটিন না, তাই না? তো অনেক সময় এই প্রোটিন খাওয়ার কারণে বলতো বিভিন্ন প্রকার অ্যালার্জিক রিয়াকশন হইতে পারে। কারণ কি আমাদের বডিটা এই 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 যে যে প্রোটিন, এই প্রোটিনটাকে চিনতে পারে না, রিকগনাইজ করতে পারে না। তো এই যে রিকগনাইজ যেহেতু করতে পারে না, ওরা মনে করে, আমাদের বডি মনে করে যে তোমার শরীরে কি একটা ফরেন পার্টিকেল ঢুকছে বা ফরেন প্রোডাক্ট ঢুকছে। আর যখন নাকি এই ফরেন প্রোডাক্ট ঢুকছে বা এই যে ফরেন প্রোডাক্টটাকে, পার্টিকেলটাকে তোমার বডি রেকগনাইজ করতে পারে না, তখন তোমার কি হবে বলতো, বিভিন্ন প্রকার অ্যালার্জিক রিয়াকশন দেখা যাইতে পারে। গেল এটা। এরপরে খেয়াল করো যে এরপরে খেয়াল করো যে এই যে আমাদের এই যে এই সিঙ্গেল সেল প্রোটিনের মধ্যে অনেক পরিমাণ নিউক্লিক অ্যাসিড থাকে। এই নিউক্লিক অ্যাসিড থাকার কারণে এর মধ্যে যে ইউরিক অ্যাসিড যে থাকে, এই ইউরিক অ্যাসিডের টাও অনেক বেশি পরিমাণে হয়ে যায়, লেভেলটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এখন খেয়াল করো এই ইউরিক অ্যাসিড বাড়ার কারণে অনেক সময় এই যে কিডনিতে পাথর হওয়া এই জিনিসটা হওয়ার চান্সেস খুব পরিমাণ কি থাকে বলতো, বেশি থাকে। তারপরে এরপরে খেয়াল করো যে এর মধ্যে অনেক সময় বিভিন্ন প্রকার টক্সিক মেটেরিয়াল থাকতে পারে। এই যে টক্সিক মেটেরিয়াল থাকার কারণে এইগুলা অনেক বেশি হাইপার সেন্সিটিভ হয়ে থাকে। তো এর ফলে কি হয় বলতো, অনেক সময় না এই সিঙ্গেল সেল প্রোটিন খাওয়ার ফলে অনেক সময় বলতো অনেক ধরনের স্কিনের প্রবলেমও দেখা যাইতে পারে। তাছাড়া এই যে সিঙ্গেল সেল প্রোটিন এগুলো কিন্তু সাধারণত ল্যাবে ট্যাবে বানানো হয়। তো এর যে প্রোডাকশন কস্ট বা প্রোডাকশন, এটা কিন্তু খুবই বেশি হাই। এখন তোমাকে যদি বলা হয় যে সিঙ্গেল সেল প্রোটিনের অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি, তুমি কি মনে করো? তো তোমার যেটা মনে হয় তুমি সেটাই লিখে দিও। আমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু বেশি পাইলাম। এখন খেয়াল করো আমরা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়লাম। এখন আমরা পড়বো হলো কি অ্যাপ্লিকেশন অফ সিঙ্গেল সেল প্রোটিন। তো কি কি অ্যাপ্লিকেশন আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমরা যদি দেখতে যাই যে এই যে লাল দাগ দেওয়া যেগুলা সেগুলো মূলত পড়বা। যেমন ইনস্ট্যান্ট এনার্জির ক্ষেত্রে আমরা সিঙ্গেল সেল প্রোটিন ইউজ করতে পারি। আমাদের আইস, তারপর স্কিনের জন্য মোটামুটি ভালো। তারপরে কি আছে, এই যে বেস্ট প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবেও, ফুড হিসেবে ব্যবহার হয়ে থাকে। কাদের ক্ষেত্রে ভালো বলতো, অনেক আন্ডার নারিশ চিলড্রেন আছে তাদের জন্য এই যে বেস্ট প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবেও ইউজ হয়ে থাকে। এরপরে খেয়াল করো অনেক বেশি পরিমাণ ভিটামিন পেয়ে থাকতে পারো, অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকতে পারো, মিনারেল পেয়ে থাকতে পারো, অনেক বেশি পরিমাণে ফাইবারও পেয়ে থাকতে পারো। তো এইখান থেকে আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন, 4টা অ্যাপ্লিকেশন মোটামুটি পড়লাম। এরপরে খেয়াল করো আমরা যদি আরো কয়েকটা অ্যাপ্লিকেশন পড়ি, যে বিভিন্ন প্রকার থেরাপি, কি থেরাপিক বা কি বিভিন্ন প্রকার থেরাপিক বা ন্যাচারাল যেই মেডিসিন আছে, এর ফলে এই মেডিসিন হিসেবে ইউজের ফলে মানে কি কি আমরা অ্যাপ্লিকেশন হতে পারে সেগুলো একটু দেখে আসি। মূল কথাটা আমার মনে হয় বুঝো নাই, যে বিভিন্ন মেডিকেল পারপাসে বা মেডিসিন পারপাসে কি সিঙ্গেল সেল প্রোটিন ইউজ করা হইতে পারে। মনে করো একজনের ওবিসিটি আছে, এই ওবিসিটিটা দূর করার জন্য, অনেক সময় এই ওবিসিটিটা কন্ট্রোল করার জন্য মনে করো আমাদের অনেক ডাক্তাররা বললো কি যে আপনি মাছ মাংস না খেয়ে এই সিঙ্গেল সেল প্রোটিন থেকে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলা খান। যেমন মিটের অল্টারনেটিভ হিসেবে যেটা আর কি ইউজ হয়ে থাকে। তো এই যে কারণ কি আমাদের যে আমাদের যে মিট যেগুলো আছে এগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে কি থাকতে পারে, ফ্যাট থাকতে পারে। তো এই ওবিসিটিটা কন্ট্রোল করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগতে পারে। আবার অনেক সময় ব্লাড সুগার লেভেল ডায়াবেটিক পেশেন্টের জন্য অনেক কাজে লাগে। বডি ওয়েটটা রিডিউস করার জন্য কাজে লাগতে পারে। কারণ কি এই কোলেস্টেরল বা স্ট্রেস দূর করার ক্ষেত্রে অনেক বেশি কাজে
লাগতে পারে, বা এই যে কোলেস্ট্রল দূর করতেও কাজে লাগতে পারে। এখন খেয়াল করো, আমাদের চুল আছে, চুলে আমরা কি দিই? তেল দেই, তাই না? তো মূল কথাটা কি, এই যে সব বা আমরা অনেক ধরনের কসমেটিক প্রোডাক্ট ইউজ করি, তো এই সব কসমেটিক প্রোডাক্ট হিসেবেও মূলত অনেক সময় সিঙ্গেল সেল প্রোটিন ইউজ করা হয়ে থাকে। যেমন হেলদি হেয়ারের ক্ষেত্রেও, মেনটেন করার ক্ষেত্রেও সিঙ্গেল সেল প্রোটিন খুবই বেশি কাজে লাগে। বিভিন্ন প্রকার বিউটি 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 যে প্রোডাক্ট আছে সেগুলোর ক্ষেত্রেও অনেক কাজে লাগতে পারে। আবার এই যে বায়ো লিপস্টিক যেগুলো আছে সেগুলো বানাইতেও কাজে লাগতে পারে। আবার হার্বাল ফেস ক্রিম বানাইতেও কাজে লাগতে পারে। এরপরে খেয়াল করো, ইউজড ইন পোল্ট্রি। তো পোল্ট্রির ক্ষেত্রে খেয়াল করো, যে কি হইতে পারে, as it serve as excellent and convenient source of protein, মানে কি, এই যে এখান থেকে আমরা প্রোটিন আবার অনেক ধরনের নিউট্রিয়েন্টস আমরা পেয়ে থাকি। আবার খেয়াল করো, তোমার মনে করো পোল্ট্রিতে মানে মুরগিকে তুমি কি, বা তোমার যে অ্যানিমেলকে তুমি কি করতে পারো, বিভিন্ন প্রকার সিঙ্গেল সেল প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে বা মাছ আছে, এইগুলা এই ফিড হিসেবে তুমি কি করতে পারো, সিঙ্গেল সেল প্রোটিন প্রডিউস করতে পারো। তো এই ছিল হলো আমাদের অ্যাপ্লিকেশন অফ সিঙ্গেল সেল প্রোটিন। এরপরে খেয়াল করো, সবচেয়ে বেশি 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 এতক্ষণ যা পড়াইছি না পড়াইছি টুকটাক ভালো ইম্পর্টেন্ট বলছি, এন্ড এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আবার বলি, আমি একটু আগে বলছিলাম যে কি, যে আগের টপিক গুলা এতটা ইম্পর্টেন্ট যে খাতা ভরে যদি আমি স্টার্ট দিই তাও শেষ হবে না। সিমিলারলি আমি যদি প্রোবায়োটিক আর প্রিবায়োটিক এগুলো প্রত্যেকটাকে এক একটা সিঙ্গেল সেল প্রোটিন হোক বা যাই হোক, এইগুলার নিয়ে যদি আমি এখন স্টার্ট দিই খাতা, কি আমি যদি 10টা 15টা মানে খাতা শেষ করি তাও শেষ হবে না। তো আমরা একটু প্রোবায়োটিক আর প্রিবায়োটিক একটু পড়ার চেষ্টা করব। হ্যাঁ, এখন খেয়াল করো, প্রোবায়োটিক গুলা কি মূলত, কি এই যে এটা মনে করো, কারে বলবো, মনে করো এটা তুমি, এন্ড এই যে মনে করো তোমার পেট, কথার কথা এটা তুমি, আর এই যে মনে করো তোমার কিউট স্কোয়ার শেপি একটা পেট, এন্ড এই পেটের মধ্যে আমরা জানি যে অনেক ধরনের কি থাকে, মাইক্রো অর্গানিজম থাকে। তো এই যে অনেক ধরনের, আমরা এটাও জানি কি, আমাদের অনেক ধরনের মাইক্রো অর্গানিজম বা অনেক ধরনের জিনিস যেগুলা কিনা আমাদের গাটের জন্য, আমাদের ডাইজেশনের জন্য, আমাদের কি আছে, এই ডাইজেস্টিভ যে ব্যাপারগুলো আছে, তারপরে ইমিউনিটি সিস্টেমের জন্য অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। তো এই যে এইসব বিষয়ের জন্য যেই সব মাইক্রো অর্গানিজম থাকে সেইগুলারে আমরা কি বলবো, সেইগুলার আমরা বলবো হলো প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স কি, এই যেগুলা একটা কলোনি করে থাকে, কলোনিজেশন, যেই বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে বা আমাদের গাটের মধ্যে, এই যে ইন্টেস্টিনাল ট্রাক্ট বা গাটের মধ্যে যেই গুড ব্যাকটেরিয়া গুলা, যেগুলা কিনা আমাদের ডাইজেশনের জন্য, তারপরে আমাদের ডাইজেস্টিভ আপসেটের জন্য, তারপরে বিভিন্ন প্রকার স্টিমুলেটিং এর জন্য, তারপরে বিভিন্ন প্রকার ন্যাচারাল ইমিউনিটির জন্য খুব 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 বেশি হেল্প করে। তো মূল কথা কি, প্রোবায়োটিক মানে কি, প্রোবায়োটিক মানে আমার মতো ভালো মানুষ, মানে কি, গুড ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া। তা এই যে গুড ব্যাকটেরিয়া, এই গুড ব্যাকটেরিয়াদের বলা হয় কি বলতো, প্রোবায়োটিক্স। আশা করি বুঝাইতে পারছি। এখন খেয়াল করো যে এই প্রোবায়োটিক্স গুলা সাধারণত কি বলতো কোথায় পাওয়া যায়, সাধারণত বিভিন্ন আমাদের যে ইন্টেস্টিনাল আছে, মানে ইন্টেস্টাইনাল যেটা আছে, এই ইন্টেস্টাইনের মধ্যে থাকে। আর সাধারণত আমাদের যে গাট আছে, এই গাটটাকে হেলদি রাখতে হেল্প করে। আশা করি বুঝাইতে পারছি। এখন খেয়াল করো, প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আবার কয় প্রকার। এখন খেয়াল করো একটু, প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আবার কয় প্রকার। আচ্ছা, একটা মিনিট ওয়েট করো। এরপরে খেয়াল করো, প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। তো কি কি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো খেয়াল করো যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তিনটা মেইন টাইপস আছে। একটা হলো ল্যাক্টোব্যাসিলি, আরেকটা হলো বিফিডোব্যাকটেরিয়া, আরেকটা হলো স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস। এই তিন টাইপের ব্যাকটেরিয়া সাধারণত প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হিসেবে কাজে লাগে। তো এই তিনটারই টুকটাক আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যদি একটু মানে প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার মধ্যে আরো একটা ধরি, আমরা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তো এই যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার মধ্যেই মূলত কি ল্যাক্টোব্যাসিলি, আর কি আছে স্ট্রেপ্টোকক্কাস, আর আছে কি বলতো বিফিডো ব্যাকটেরিয়া আছে। তো খেয়াল করো যে মূলত কি, যে আমরা সাধারণত প্রোবায়োটিক হিসেবে তিনটা টাইপস ধরি। তো
তিনটা টাইপস হিসেবে মূলত কি মূল টাইপসটা হলো মূলত আমাদের মূল জিনিসটা হলো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থেকে আমরা সাধারণত কি কারা কারা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, তারপরে কেএসএ বা ল্যাক্টোব্যাসিলি, স্ট্রেপ্টোকক্কি আর হলো কি বিফিডোব্যাকটেরিয়া আমরা পেয়ে থাকি। তো এর আন্ডারে কি আছে ল্যাক্টোব্যাসিলি, বিফিডোব্যাকটেরিয়া আর স্ট্রেপ্টোকক্কাস, থার্মোফিলাস আছে আর কি। এখন খেয়াল করো যে এগুলা অনেক বেশি সেফ, আবার এগুলা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। মানে কি আমাদের হিউম্যান যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, এই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব বেশি ভালো, খুব বেশি ভালো। এখন খেয়াল করো এইগুলা আমরা কি করতে পারি, আমরা অনেক সময় আমরা কি করতে পারি বলতো প্রোবায়োটিক হিসেবে, সাপ্লিমেন্ট হিসেবে বা সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারি। আবার খেয়াল করো বিভিন্ন প্রকার ফার্মেন্টেড ফুড যেমন দই, এই দইয়ের মধ্যে আমরা জানি কি বলতো গুড ব্যাকটেরিয়া আছে। আর এই গুড ব্যাকটেরিয়াকে আমরা কি বলবো বলতো মানে ফার্মেন্টেড মানে কি সরি কিছু বলে প্রোবায়োটিক বলবো। তো এই গুড ব্যাকটেরিয়া বা ফার্মেন্টেড ফুড থেকে আমরা কি এই গুড ব্যাকটেরিয়া পাইতে পারি বা প্রোবায়োটিক পাইতে পারি, বা বিভিন্ন প্রকার সাপ্লিমেন্ট থেকেও আমরা কি করতে পারি প্রোবায়োটিক নিতে পারি। গেল এটা। এরপরে খেয়াল করো, যে এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি পড়তেছি বলতো, আমরা এখন পড়তেছি হলো ল্যাক্টোব্যাসিলি। এই ল্যাক্টোব্যাসিলি মানে এই ব্যাকটেরিয়াটা সাধারণত কোথায় কোথায় দেখা যায়, আমরা এই যে দই, তারপর বিভিন্ন প্রকার ফার্মেন্টেড ফুড আর বিভিন্ন প্রকার ডেইরি ফুডের মধ্যে আমরা সাধারণত ল্যাক্টোব্যাসিলি যে ব্যাকটেরিয়া গুলা আছে এইগুলা এই প্রোবায়োটিক্স গুলা দেখতে পারবো। এখন খেয়াল করো যে এই যে কি কি টাইপস আছে ল্যাক্টোব্যাসিলির মধ্যে, যেমন ল্যাক্টোব্যাসিলাস প্লান্টেরাম, যেটা, তারপরে ল্যাক্টোব্যাসিলাস কাসেই, তারপরে কি আছে ক্যাজেই বা কাসেই, যাই বলো উচ্চারণ আমার ভুল হইতে পারে, তোমরা মুখস্থ করে নিও। আর এরপরে কি আছে ল্যাক্টোব্যাসিলাস স্পোরোজেন্স। এই যে এই তিনটা মূলত কিসের আন্ডারে, ল্যাক্টোব্যাসিলির আন্ডারে। তো খেয়াল করো প্রোবায়োটিক্স থেকে কিছু বাদ দিয়ে মতো নাই, অনেক গুরুত্ব সহকারে পড়ো। এরপরে খেয়াল করো যে হেলথ বেনিফিট, আমরা যদি দেখি যে ডায়রিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে, কারণ এর মধ্যে অনেক বেশি অ্যান্টিবায়োটিক্স আছে। এরপরে খেয়াল করো যে ভেজাইনাল, আমাদের কি মেয়েদের ক্ষেত্রে, তোমাদের মেয়েদের ক্ষেত্রে ভেজাইনাল যে প্রবলেম গুলা বা ইউরিনারি ট্রাক্টের যে প্রবলেম গুলা বা ইনফেকশন গুলা, এইগুলা প্রিভেন্ট করতেও অনেক সময় কি ল্যাক্টোব্যাসিলি মানে ল্যাক্টোব্যাসিলি মানে কি জাতীয় যে খাবার, এই খাবারগুলো সাধারণত খাওয়া হয়ে থাকে। যেমন তাহলে এটুকু তো বুঝতে পারলাম যে এই ইউরিনারি ট্রাক্টের মধ্যে যে ইনফেকশন, মূল কথা মূত্রর ইসের যে ইনফেকশন, ট্রাক্টের যে ইনফেকশন আর ভেজাইনাল যে ইনফেকশন, এইসব ক্ষেত্রে তোমরা কি করবা, এই যে ল্যাক্টোব্যাসিলি টাইপ যে খাবার যেখানে আছে মানে এইগুলা সাধারণত খেয়ে থাকবা খাবার কি। হ্যাঁ, এরপরে খেয়াল করো যে বিভিন্ন প্রকার হার্মফুল ব্যাকটেরিয়া যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, সালমোনেলা আর ইকোলি, এইসবের যে গ্রোথ এইগুলো আস্তে আস্তে কি করে বলতো স্টপ করে দেয়। তো এইসব স্টপ করার জন্য কে, এই ল্যাক্টোব্যাসিলি প্রোবায়োটিক্সটা দায়ী। এরপরে খেয়াল করো যে আমরা তো মিল্ক খাই তাই না, বা বিভিন্ন প্রকার ডেইরি যে প্রোডাক্টস গুলা আছে সেগুলা খাই। এইগুলা কি করার জন্য বলতো, ডাইজেস্ট করার জন্য আমাদের কি দরকার, এই ল্যাক্টোব্যাসিলি যে ব্যাকটেরিয়া আছে সেইগুলা এই প্রোবায়োটিক্সটা হেল্প করে থাকে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিচ্ছু বাদ দিও না, আশা করি মুখস্থ করাইতে পারছি। যে ল্যাক্টোব্যাসিলি কোথায় পাওয়া যায় কেবল বললাম আমরা, এখানে পাওয়া যায়। কোথায় টাইপস গুলো কি কি আছে, আর কি কি হেলথ বেনিফিট আছে, অনেক বেশি গুরুত্ব সহকারে পড়বা। তো অনেক বেশি গুরুত্ব সহকারে পড়বা, লিখেই দিই, অনেক বেশি কি গুরুত্ব দিবা। গেল এটা। এরপরে খেয়াল করো আমরা যেটা আছে পড়বো হলো বিফিডো ব্যাকটেরিয়া। এই বিফিডো ব্যাকটেরিয়া সাধারণত কি আমাদের মানে ইনফ্যান্টস যেগুলো থাকে, মানে ইনফ্যান্টস মানে একদম কি ভ্রূণের ওই অবস্থার পরের অবস্থা কি বলবো আমরা বলতো, ইনফ্যান্টসদের যে ইন্টেস্টাইন গুলো আছে, এমনকি অ্যাডাল্টদের যে ইন্টেস্টাইন গুলো আছে, এদের মধ্যে সাধারণত বিফিডো ব্যাকটেরিয়া পাওয়া যায়। এখন খেয়াল করো এখানে কয়েকটা নাম পড়বা, যেমন যেহেতু এটা ইনফ্যান্টস থেকে পাওয়া যায়, ইনফ্যান্টসদের মধ্যে পাওয়া যায়, তাহলে এটার নাম একটা নাম দিবা হলো, একটা মনে রাখবে এটা, যে বিফিডো ব্যাকটেরিয়াম ইনফ্যান্টিস, তার মানে এটা। এরপরে পড়বা হলো বিফিডো ব্যাকটেরিয়াম লঙ্গাম, এরপরে পড়বা হলো বিফিডো ব্যাকটেরিয়াম ব্রেভ। তাহলে এই তিনটা ঠাডাই মুখস্থ করবা, বাকি তিনটা
দরকার নাই, যদি কারো ইচ্ছা থাকে পড়ে নিও। তার মানে কি বিফিডোব্যাকটেরিয়াম লঙ্গাম ইনফ্যান্টিস ব্রেভ মুখস্থ হয়ে গেছে তো আমার, তোমাদের হয়ে যাওয়ার কথা। এখন খেয়াল করো আমাদের গাটের যে লাইনিং গুলা এগুলা ঠিকঠাক মতো প্রোটেক্ট করার জন্য কি হেল্প করে, এই যে বিফিডোব্যাকটেরিয়া গুলা হেল্প করে। এরপরে আমাদের আমাদের পেটের মধ্যে মানে ইন্টেস্টাইনের মধ্যে অনেক ধরনের বিক্রিয়া হয়। এই বিক্রিয়া গুলা ঠিকঠাক মতো পিএইচ রেঞ্জটা ঠিকঠাক ব্যালেন্স করার জন্য কি হেল্প করে বলো, এই যে বিফিডোব্যাকটেরিয়া গুলা হেল্প করে। এরপরে খেয়াল করো যে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক্স আছে, এই অ্যান্টিবায়োটিক্স এর অনেক সাইড ইফেক্ট আছে। এই সাইড ইফেক্ট গুলা রিডিউস করে কে বলতো, এই সাইড ইফেক্ট গুলা রিডিউস করে বিফিডোব্যাকটেরিয়া জাতীয় যে খাবার এইগুলা। এরপরে খেয়াল করো যে আমাদের যে রেগুলার যে বোয়েল যে মুভমেন্ট গুলো আছে এগুলো প্রপারলি মেনটেন করতে হেল্প করে কে, বিফিডো ব্যাকটেরিয়া। আবার খেয়াল করো যে সাপোর্ট দ্য প্রোডাকশন অফ বি কমপ্লেক্স, এই বি কমপ্লেক্সের সাপোর্ট হিসেবে কাজ করে থাকে। এরপরে যেটা আমরা পড়বো স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস। তো এই যে স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস সাধারণত মোজারেলা চিজ এইগুলা বা বিভিন্ন প্রকার ডেইরি প্রোডাক্টস এর মধ্যে আমরা পেয়ে থাকি। এখন খেয়াল করো যে এটা হলো এমন একটা মানে একমাত্র প্রোবায়োটিক যেটা সাধারণত কি স্ট্রেপ্টোকক্কাস যে গ্রুপ এর মধ্যে একটা মাত্র প্রোবায়োটিক্স আছে। এখন খেয়াল করো এইখানে মূলত কি যে আমাদের এই ক্ষেত্রে হেলথ বেনিফিট গুলো যদি আমরা দেখতে চাই, যখন আমাদের ম্যাল নিউট্রিশন হয়, এই আমাদের যখন ফাস্টিং এর সময় মানে আমরা যখন রোজা থাকি তখন আমাদের ম্যাল নিউট্রিশন হয়, এই সময়টাতে এই স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস ব্যাকটেরিয়া গুলো আমাদের হেল্প করে থাকে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে খেয়াল করো আমাদের অনেক সময় ইন্টেস্টিনাল শ্রিঙ্কেজ হয়, বা যখন আমরা শর্ট টাইম মানে ফাস্টিং করি তখন আমাদের কি ইন্টেস্টিনাল শ্রিঙ্কেজ হয়। তো মানে পেট মোচড় টোচড় দিয়ে ওঠে, শ্রিঙ্কেজ হয়ে ওঠে, তখন সেইগুলো রিডিউস করার জন্য আমাদের স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস এই ব্যাকটেরিয়া খুব বেশি উপকারে আসে। এরপরে খেয়াল করো যে বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে, এই প্রপার্টিস গুলো প্রোটেক্ট করতেও এই প্রপার্টিস গুলো অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেক্ট করতেও হেল্প করে থাকে স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস। আশা করি বুঝাইতে পারছি। এরপরে খেয়াল করো যে আমরা এখন পড়বো হলো কি মেকানিজম হ্যাভ শোন দ্য প্রোবায়োটিক্স ডু ওয়ার্ক, মানে এই যে প্রোবায়োটিক্স গুলা কি কি ওয়ার্ক করে এর যে মেকানিজম গুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করব। এইটা তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো বা আমি যেখান থেকে পড়াচ্ছি সেখান থেকে পড়ো, দেখো একটু হলে উপকার হয় কিনা। সেম জিনিসই জাস্ট আমরা এখান থেকে পড়তে পারো। দাঁড়াও একটা মিনিট, কোথায় গেল, ওয়েট মিনিট, নাকি এখান থেকে পড়াবা? এখান থেকে পড়াইতে পারি, এখান থেকে পড়াই, হ্যাঁ। আচ্ছা আমার ওইখান থেকে জাস্ট একটা মিনিট, আমি জাস্ট করে একটু দেখে নেই যে এখানে কি আছে নাকি, আমি বানাইছিলাম নাকি। প্রোডাকশন অফ অ্যাডিটিভস, এনজাইম প্রোডাকশন, ফ্যাট মাইক্রো ফ্যাট, এটা একটু পরে পড়াচ্ছি। আচ্ছা এরপরে দেখো এটা দরকার নাই, এটা আমার এখান থেকে আমার এখানে বানানো নাই, আমি ভাবছিলাম বানায় রাখছিলাম বা সেভ করি নাই হয়তো বা। এখন খেয়াল করো এটা খুব ইজি যে মেকানিজম হ্যাভ শোন দ্যাট প্রোবায়োটিক্স ডু ওয়ার্ক, মানে কি কি মেকানিজম আছে মানে যেগুলো প্রোবায়োটিক্স কাজ করে থাকে। এখন খেয়াল করো এইখান থেকে সর্বপ্রথম যে লাল দাগ দেওয়াগুলো দেখতেছো এই কি পয়েন্ট গুলো মুখস্থ করো। আর কি পয়েন্ট গুলো মুখস্থ করার পরে আমি জাস্ট খালি একটু বুঝাই, দেখো বুঝো কিনা। খেয়াল করো যে কম্পিটিশন ফর নিউট্রিয়েন্টস মানে কি, এটা একটু আমার ভাষায় বুঝো তারপরে দেখো বুঝো কিনা। মূলত কি, মনে একটু আগেই আমরা আমাদের সুন্দর একটা পেট আঁকছিলাম মনে আছে তো, এটা মনে করো আমাদের কিউট একটা পেট, এটা মনে করো পেট। এই পেটের মধ্যে মনে করো যে কালো কালার যেগুলো দেখতেছো এগুলো হলো মনে করো ব্যাড ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া বলো তো, ব্যাড ব্যাকটেরিয়া। আবার মনে করো যে এই লাল কালার যেগুলো দেখতেছো এইগুলো মনে করো যে গুড ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া বলতো, গুড ব্যাকটেরিয়া। এখন খেয়াল করো যে এখন খেয়াল করো যে আমাদের পেটের মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে। এখন আমরা এটা জানি কি, ধরো একটা মিনিট সামি, আমরা এটা জানি কি যে দুই ধরনের মাইক্রোবস থাকে। এখন খেয়াল করো এই দুই ধরনের মাইক্রোবস এর মধ্যে গুড ব্যাড দুই ব্যাকটেরিয়ার মধ্যেই ওদের কি লাগবে বলতো, গ্রো করার জন্য কি লাগবে, নিউট্রিয়েন্ট বা ফুড লাগবে। এখন খেয়াল করো মনে করো তোমার পেটের মধ্যে অনেক পরিমাণ গুড ব্যাকটেরিয়া আছে, আর কি পরিমাণ আছে বলতো, ব্যাড ব্যাকটেরিয়া আছে। এখন খেয়াল করো তোমার এই গুড ব্যাকটেরিয়া গুলা বা মানে প্রোবায়োটিক্স গুলা, এই প্রোবায়োটিক্স গুলা যদি এই
তোমার এই নিউট্রিয়েন্টস গুলা যদি কাজে লাগাইতে পারে খুব বেশি পরিমাণ, তাহলে কি এই যে ব্যাড ব্যাকটেরিয়া কি তাহলে কম পরিমাণে খাবার পাবে না? বুঝো না মনে হয়। যদি যদি গুড ব্যাকটেরিয়া গুলো ভালো থাকে বা বেশি থাকে, তখন কি এই গুড ব্যাকটেরিয়া কি বলতো বেশি খাবার বা কি পুষ্টি কালেক্ট করে নেবে, কম্পিটিশনে আগাই থাকবে। কিন্তু যখন এই বেশি ব্যাকটেরিয়া এই গুড ব্যাকটেরিয়া গুলো যদি এই বেশি পরিমাণ খাবারগুলো যখন ইনটেক করে ফেলে, তাহলে এই যেগুলো পড়ে থাকবে কম পরিমাণ গুলো কার জন্য রয়ে থাকবে বলতো? ব্যাড ব্যাকটেরিয়ার জন্য পড়ে থাকবে। তো এই ব্যাড ব্যাকটেরিয়া তখন কি আর বেশি গ্রো করতে পারবে না। এতে করে আমাদের যে বিভিন্ন প্রকার হার্মফুল যে ব্যাকটেরিয়া আছে, বিভিন্ন প্রকার হার্মফুল যে ব্যাকটেরিয়া আছে, এইগুলো আস্তে আস্তে কি হয় বলতো? এদের যে গ্রোথ এগুলো আস্তে আস্তে কমে যায়। এই কথাটাকে বলা হয়েছে কম্পিটিশন ফর নিউট্রিয়েন্টস। মানে এই নিউট্রিয়েন্টস বা পুষ্টি পাওয়ার জন্য যে কম্পিটিশন, মানে আমাদের পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া দুইটাই আছে। এদের জন্য কি দরকার? ফুড দরকার। তো যদি গুড ব্যাকটেরিয়া বেশি পরিমাণ ফুড ইনটেক করে, মানে প্রোবায়োটিক্স গুলা যদি বেশি পরিমাণ ফুড ইনটেক করে, তাহলে কি হবে বলতো? আর মানে লেস মানে কম পরিমাণ গুলো কার জন্য থাকবে বলতো? মানে এক্সট্রা গুলো কার জন্য পড়ে থাকবে? ব্যাড ব্যাকটেরিয়ার জন্য পড়ে থাকবে। এখন খেয়াল করো, ব্যাড ব্যাকটেরিয়া যদি বেশি পরিমাণ পুষ্টি না পায়, তখন কি হবে? হার্মফুল যে ব্যাকটেরিয়া আছে এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে বলতো? মারা যাবে। এই তো টুকটাক কথা আর কি। আশা করি এই প্রথম টপিকটা বা মেকানিজমটা বুঝাইতে পারছি। এরপরে আমরা যদি নেক্সটটা পড়ি, যে কম্পিটিশন ফর অ্যাডহেশন অ্যাডহেশন সাইটস। মানে কি একটু যদি বুঝাইতে চাই আমি, যে খেয়াল করো যে আমাদের যে হার্মফুল মাইক্রো অর্গানিজম গুলো আছে, এইগুলো সাধারণত আমাদের গাট ওয়াল বা ইন্টেস্টিনালের যে ওয়াল আছে এইখানে ঝুলে থাকে। এইখানে ওরা কি করে বলতো? সার্ভাইভ করে। এখন খেয়াল করো, গুড ব্যাকটেরিয়া গুলো মূলত কি করে? ওরাও ট্রাই করে যে এই সেম প্লেসেই থাকার জন্য। এখন খেয়াল করো, যদি গুড ব্যাকটেরিয়া আগে স্টিক ফাস্ট, মানে গুড ব্যাকটেরিয়া যদি আগে ওই গাট ওয়ালে থাকে, আগে ওই গাট ওয়ালে মানে ঝুলে থাকে বা লেগে থাকে, তখন কি হয়? এই ব্যাড ব্যাকটেরিয়া গুলো তখন আর ওইখানে কি করতে পারে না, লেগে থাকতে পারে না বা স্টিক করতে পারে না। তখন কি হয় বলতো? তখন আমাদের যে অ্যাডহেশন, মানে আমাদের যে পেটের গাটের যে ওয়াল আছে, এই সারফেস এরিয়াটা কিসে ভরে যায়? গুড মাইক্রো অর্গানিজমে বা সরি গুড মাইক্রোবসে ভরে যায়। এটাই বলা হয়েছে অ্যাডহেশন সাইট। আশা করি বুঝাইতে পারছি। এরপরে খেয়াল করো, স্টিমুলেশন ফর ইমিউনিটি। মূল কথাটা কি খেয়াল করো, যে আমাদের পেটের মধ্যে যদি প্রোবায়োটিক্স মানে কি গুড ব্যাকটেরিয়া বেশি থাকে, তখন তখন কি হয় মূলত? তখন এই গুড ব্যাকটেরিয়া বেশি থাকার কারণে আমাদের যে ইমিউনি সিস্টেম আছে, এই ইমিউনি সিস্টেমের যে ব্যালেন্স স্ট্রেংথটা আছে, এটা অনেক বেশি পরিমাণ কি হয় বলতো? পারফেক্ট হয়। অনেক বেশি পরিমাণ কি হয় বলতো? বেটার হয়। এতে করে কি হয়? আমাদের যে বডি গুলা ফরেন পার্টিকেলের সাথে অথবা ইনফেকশনের সাথে খুব ভালো মতো কি করতে পারে? লড়াই করতে পারে। এটুকু বলা আছে। তো স্টিমুলেশন ফর ইমিউনিটি আশা করি বুঝাইতে পারছি। এরপরে খেয়াল করো ডিরেক্ট অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্ট। এখন খেয়াল করো যে কিছু কিছু গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্স আছে, এরা মূলত কি অনেক ধরনের অর্গানিক অ্যাসিড প্রডিউস করে বা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া যে টক্সিন আছে এগুলো প্রডিউস করে। এন্ড এইগুলা সাধারণত মূলত ব্যাকটেরিয়া, আমাদের খারাপ যে ব্যাকটেরিয়া, হার্মফুল ব্যাকটেরিয়া, এদের গ্রোথটাকে একদম কমায় দেয়, স্টপ করে দেয়, অথবা কি এদের কিল করতে পারে। কারণ কি এই যে এই গুড ব্যাকটেরিয়া থেকে মূলত কি এই যে যে এই প্রোডাক্টের কারণে আমাদের পেটের মধ্যে পিএইচটা লোয়ার হয়ে যায়। যখন পিএইচটা লোয়ার হয়ে যায়, তখন এই যে অ্যাসিডিক হয়ে যায় আমাদের পেটের মধ্যকার গাটের মধ্যকার যে পিএইচটা লোয়ার হয়ে যায়, তখন ব্যাড মাইক্রোবস আছে এগুলো সাধারণত সার্ভাইভ করতে পারে না। এরপরে খেয়াল করো ইমপ্রুভমেন্ট ইন ডাইজেশন। মানে কি এই যে গুড ব্যাকটেরিয়া সাধারণত কি কার্বোহাইড্রেট, ফাইবার, তারপরে এই যে এইগুলা ডাইজেশন করতে খুব বেশি হেল্প করতে করে আর কি। এরপরে কি আছে? এরা অনেক সময় এনজাইম প্রডিউস করে, অনেক সময় ভিটামিনও প্রডিউস করে। এরপরে কি হয়? এর ফলে কি হয়? আমাদের ডাইজেশন প্রসেসটা বা নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব করার যে প্রসেসটা, এটা খুবই পারফেক্ট হয়। আশা করি এই মেকানিজমটা একদম পারফেক্টলি তোমাদের বুঝাইতে পারছি। সো এটা আর আরেকবার পড়াইলাম না। এরপরে খেয়াল করো ক্রাইটেরিয়া অফ অ্যান আইডিয়াল প্রোবায়োটিক। মানে একটা মনে করো প্রোবায়োটিক, মনে করো এই একটা প্রোবায়োটিকের ক্ষেত্রে তুমি কি কি ক্রাইটেরিয়া দেখে মূলত বলবা যে এটা একটা গুড বা একটা আইডিয়াল প্রোবায়োটিক। এখন খেয়াল করো যে তুমি মনে করো একটা
একটা ব্যাকটেরিয়া মানে একটা প্রোবায়োটিক চুজ করছো, মনে করো যে ল্যাক্টোব্যাসিলাস, মনে করো কি যেন বললাম, মনে করো কথার কথা ল্যাক্টো ব্যাসিলাস, BASS, মানে বানান ভুল হয়েছে শিওর, ব্যাসিলিয়াস। মূলত কি এই যে ল্যাক্টোব্যাসিলাস বলছো কথার কথা, তো এই যে ল্যাক্টোব্যাসিলাস যেটা কার আন্ডারে বলো তো? ব্যাসিলাস গ্রুপের আন্ডারে না? তো এই যে ব্যাসিলাস গ্রুপের যে আন্ডারে, এইগুলার বলা হয় কি নামকরণের ক্ষেত্রে, এই নামকরণ গুলার কি বলা হয়? ট্যাক্সোনমিক বলা হয়। তো এই যে ব্যাকটেরিয়া গুলা বা একটা প্রোবায়োটিকের একদম অ্যাকুরেট ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন থাকবে। খেয়াল করো আমরা স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস পড়ছিলাম, তো এই স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাসের ট্যাক্সোনমিক নাম কি? যে এটা হলো কোন গ্রুপের আন্ডারে? স্ট্রেপ্টোকক্কির আন্ডারে। তো এদের কিন্তু একটা ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন, প্রপার ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন আছে। তো এটা হলো কি একটা মেইন ক্রাইটেরিয়া দেখলাম। এরপরে খেয়াল করো যে এরপরে খেয়াল করো যে তোমার একটা পারফেক্ট একটা টার্গেট স্পিসিস থাকবে ওই গুড প্রোবায়োটিক্স এর ক্ষেত্রে। টার্গেটেড একটা কি থাকবে বলতো? একটা নরমাল ইনহেবিটেশন থাকবে, একটা নরমাল ইনহেবিট থাকবে, অথবা কি টার্গেট একটা স্পিসিস থাকবে ওই যে ওই গুড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এরপরে খেয়াল করো তুমি একটা প্রোবায়োটিক চুজ করছো, এন্ড এই প্রোবায়োটিক্সটা যদি প্যাথোজেনিক মানে খারাপ হয়, তখন তো ঝামেলা, তখন তার মানে কি এটা নন প্যাথোজেনিক হইতে হবে। এরপরে খেয়াল করো এই যে তোমার যে প্রোবায়োটিক্সটা GRAS এর আন্ডারে থাকতে হবে, মানে এই যে জেনারেলি রেকগনাইজড অ্যাজ সেফ, এইটার আন্ডারে মাস্ট বি থাকতে হবে। এরপরে খেয়াল করো এই গুড ব্যাকটেরিয়া গুলা এরা সাধারণত কই যাবে বলতো? আমাদের পেটের মধ্যে যাবে, মানে আমাদের গাটের মধ্যে যাবে। এই গাটের মধ্যে কি বাইল আসবে, মানে কি বাইল জুস আসবে, তারপরে কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে, প্যানক্রিয়েটিক জুস আসবে। আর এইগুলা প্রপারলি তোমার কি করতে হবে? যদি প্রপারলি রেজিস্ট্যান্ট হইতে হয়, মানে প্রপারলি যদি রেজিস্ট করতে পারে, তাহলে সেটাকে কি বলবা? প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বলবা। এখন খেয়াল করো একটা আদর্শ প্রোবায়োটিক হওয়ার জন্য সেটা অ্যাসিডিক কন্ডিশনেও বা ক্ষারীয় কন্ডিশনেও পারফেক্টলি তার কি থাকতে হবে বলতো? সার্ভাইভ করতে হবে। গেল এটা। এরপরে খেয়াল করো যে গাটের মধ্যে যে থাকবে, এই গাটের মধ্যে থাকার যে অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটা মাস্ট বি থাকতে হবে। এবং এটার কি এই যে এটার ক্ষেত্রে গাটের মধ্যে থাকার যে অ্যাবিলিটি, এটা মাস্ট বি থাকতেই হবে। এই কটা লিখলেই তো আসলে অনেকগুলো নাম হয়ে যায় আসলে। এরপরে কি আছে? অ্যাডহেশন টু এপিথেলিয়াম। এটা এইটার যে অ্যাডহেশন টু এপিথেলিয়াম মানে ওই যে গাট ওয়ালে যে লেগে থাকার বিষয়টা, ভালো 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 যেই প্রোবায়োটিক্স গুলা আছে এইগুলা গাট ওয়ালে লেগে থাকার যে বিষয়টা, এটা প্রপারলি কি করতে হবে বলতো? অ্যাটাচমেন্ট থাকার যে বিষয়টা, এটা প্রপারলি যদি তোমার যে প্রোবায়োটিক গুলো আছে এটা যদি ভালো হয়, তার মানে কি বলবা? যে তোমার প্রোবায়োটিকটা একটা আইডিয়াল প্রোবায়োটিক। এরপরে খেয়াল করো ইমিউনো স্টিমুলেটরি যে অ্যাকশন, মানে ইমিউনো স্টিমুলেটরি অ্যাকশন মানে ইমিউনোলজিক্যাল যে অ্যাকশন গুলো আছে এগুলো যাতে প্রপার থাকে তোমার প্রোবায়োটিক্স গুলোর মধ্যে, সেগুলো মাস্ট বি দেখলে যদি থাকে, তার মানে তুমি বুঝবা কি তোমার প্রোবায়োটিক্সটা একটা আইডিয়াল প্রোবায়োটিক্স। এরপরে খেয়াল করো যে এরপরে খেয়াল করো যে বিভিন্ন প্রকার মেটাবলিক যে অ্যাক্টিভিটি আছে, তারপরে কি আছে বিভিন্ন প্রকার হাই সেল ভায়াবিলিটি যে আছে, এগুলো প্রপারলি মেনটেন থাকতে হবে। তারপরে কি আছে যে এরপরে কি আছে যে তুমি যখন প্রসেস করবা, এই প্রসেস সময় যেন এটা প্রপারলি স্টেবল থাকে, প্রপারলি স্টোর করতে যাতে পারো, প্রপারলি যাতে ডেলিভারি করতে পারো, এইগুলো যদি তোমার প্রোবায়োটিক্সটা প্রপারলি মানে, তাহলে তুমি বলবা যে তোমার প্রোবায়োটিক্সটা একটা গুড প্রোবায়োটিক্স। এরপরে খেয়াল করো যে জেনেটিক স্টেবিলিটি। এখন খেয়াল করো তুমি একটা ভালো প্রোবায়োটিক্স ইউজ মানে বানাইছো, এই প্রোবায়োটিক্সটা যদি খুব খারাপ হয় তাহলে তো আসলে ভালো হবে না। তো এই ক্ষেত্রে আর কি তুমি বলো তো? জেনেটিক্যালি স্টেবিলিটি থাকতে হবে। এরপরে খেয়াল করো তা এই ক্রাইটেরিয়া দেখে তুমি বলতে পারো যে এই একটা প্রোবায়োটিক্স খুব ভালো নাকি খারাপ। এরপরে খেয়াল করো যে বেনিফিটস অফ প্রোবায়োটিক্স। এখন খেয়াল করো যে প্রোবায়োটিক্স এর কি কি বেনিফিট আছে, এগুলো আমরা টুকটাক পড়ার চেষ্টা করব। তো এগুলো অলরেডি আমরা অনেক কিছু পড়ে ফেলছি, তারপরেও যদি আমরা একটু এক্সট্রা করে আরো পড়তে চাই, যে যেমন আমাদের বিভিন্ন প্রকার যে স্ট্রেস হয়, স্ট্রেস গুলো রিডিউস করার জন্য প্রোবায়োটিক্স গুলো খুব কাজে লাগে। এরপরে আমাদের ডায়রিয়া হইতে পারে, ডাইজেস্টিভ আপসেট হইতে পারে, এই ক্ষেত্রে প্রোবায়োটিক্স কাজে লাগতে পারে। এরপরে আমাদের ইমিউনিটিতে হেল্প করে, তারপরে রেজিস্ট্যান্স টু ডিজিজ, বিভিন্ন প্রকার ডিজিজ হেল্প করে, তারপরে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ ডিজিজ আছে সেগুলো ঠিক করে। তারপর অনেক সময় আমাদের আইবিএস হয়, ল্যাকটোজ ইনটলারেন্স হয়, মানে আমরা ল্যাকটোজ ইনটলারেন্স আশা করে জানো যে অনেকে আছে দুধ দুধ জাতীয় খাবার খাইতে পারে না।
তো এইটা কোন কারণে হয়? ল্যাকটোজ ইনটলারেন্সের কারণে হয়। তো এই যে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ জাতীয় ডিজিজ, যাদের হজম করার যে যাবতীয় যে ডিজিজ গুলা, ল্যাকটোজ ইনটলারেন্স গুলা, আইবিএস গুলা, এগুলো আস্তে আস্তে রিডিউস করতে হেল্প করে। এরপরে খেয়াল করো বিভিন্ন প্রকার গাটের মধ্যে যে মুভমেন্ট গুলো আছে, তারপরে গাটের মধ্যে যে কনস্টিপেশন গুলো আছে, এইগুলা মূল সবচেয়ে কথা হলো কষা, এই কষা দূর করতেও অনেক সময় হেল্প করতে পারে আর কি। এরপরে খেয়াল করো বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ এনজাইম প্রডিউস করে, এতে করে বিভিন্ন প্রকার ফুড প্রোডাক্টস গুলো আছে এগুলো আসলে ব্রেকডাউন হয়। এরপরে খেয়াল করো যে কোলেস্টেরল আছে, এই কোলেস্টেরল গুলার অ্যাবজর্পশন আসলে আস্তে আস্তে কমায় দেয়। এরপরে খেয়াল করো যে আমাদের ভিটামিন বি গ্রুপ যেমন বায়োটিন, নায়াসিন বা পাইরিডক্সিন আর কি ফলিক অ্যাসিড, এইগুলা আসলে কি করে বলতো, এগুলোর প্রোডাকশন কি করে বলতো, প্রমোট করে থাকে। তো এই ছিল টুকটাক প্রোবায়োটিক্স এর আলোচনা। এরপরে খেয়াল করো যে কিছু আমরা প্রোবায়োটিক্স ফুড গুলা পড়বো। তো এই স্লাইডটা আবার ভালো ইম্পর্টেন্ট, মূলত কি প্রোবায়োটিক্স থেকে একটা দাড়ি কমা ফুল স্টপ সব ইম্পর্টেন্ট। তো ভালো করে বলতেছি, এখন খেয়াল করো যদি পরীক্ষায় আসে রাইট ডাউন দা প্রোবায়োটিক ফুড প্রোডাক্টস, কি করবা? কান্নাকাটি করবা না। কান্নাকাটি না করে সর্বপ্রথম এই কয়টা নাম লিখবা: ইয়োগার্ট, কেফির, কম্বুচা, মিসো। পারবা না? অনেক কিউট 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 নাম। ইয়োগার্ট, কেফির, কম্বুচা, তারপরে কি বলতো, মিসো। অনেক বেশি ইম্পর্টেন্ট। মূলত কি দই, কি তোমরা যদি এখন দই পড়াইতে হয় তাহলে ঝামেলা। মূলত কি দই কিসের জন্য বিখ্যাত? বিভিন্ন প্রকার প্রোবায়োটিক্স এর জন্য বিখ্যাত। মূলত কি এই প্রোবায়োটিক্স গুলা কি কি? স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস আর ল্যাক্টোব্যাসিলাস স্পেসিস থেকে সাধারণত আমরা পেয়ে থাকি। মূলত আমাদের গাটের যে হেলথের জন্য ইয়োগার্ট মানে দই খুব বেশি ভালো। সোজা সাপটা কথা, ইজি পড়া। এরপরে খেয়াল করো কেফির। এই কেফিরটা মূলত কি বলতো, এই কেফিরটা মানে কিছুটা দইয়ের মতোই কিন্তু একটু থিন, বুঝছো? একটু থিন আর কি, একটু পাতলা টাইপ আর কি। হ্যাঁ, এখন খেয়াল করো যে কেফির ইজ এ সিমিলার ড্রিঙ্ক অফ ইয়োগার্ট বাট থিনার। তাহলে এই দইয়ের থেকে যে একটু পাতলা পাতলা টাইপ, থিন থিন টাইপ, এটাকে বলা হয় কি বলতো, কেফির বলা হয়। তো আশা করি বুঝাইতে পারছি। এখন খেয়াল করো সিমিলারলি এইটাও না ফার্মেন্টেড মিল্ক থেকে তৈরি হয়, ফার্মেন্টেড মিল্ক থেকে তৈরি হয়। এই ক্ষেত্রে কি দেওয়া হয়? এই ক্ষেত্রে হলো ল্যাক্টোব্যাসিলাস কেফিরি দেওয়া হয়, গেল এটা। আর এরপরে খেয়াল করো এটা কিছুটা ফিজি টাইপ, আর এই ক্ষেত্রে কি প্রডিউস করে? কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। পারবা আশা করি, এটা হামরি কঠিন কিছু না। এরপরে খেয়াল করো কম্বুচা। কম্বুচা হলো কাইন্ড অফ একটা মানে টি বেসড ড্রিঙ্ক। হ্যাঁ, কম্বুচা হলো একটা টি বেসড ড্রিঙ্ক, যেটা মূলত কি ফার্মেন্টেড, যেটা মূলত কি এই টিটা মানে চাটা, এই চার মতো যে ড্রিঙ্কটা, এটা মূলত ফার্মেন্টেড করা হয় কি দিয়ে? ব্যাকটেরিয়া দিয়ে এবং ইস্ট দিয়ে। এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার যে সিমবায়োটিক কালচার বা ব্যাকটেরিয়ার ইস্টের যে কালচার, এটা মূলত পারফেক্টলি ফর্ম করে। এই ফর্ম করার ফলে মূলত কি, ফর্ম করার ফলে মূলত কি এইগুলা আমাদের শরীরের মধ্যে যে ডাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে থাকে, সাপোর্ট করে থাকে আর কি। এরপর খেয়াল করো মিসো। মিসো হলো কি একটা পেস্ট টাইপ। হ্যাঁ, অনেক একটু ঠিক ঠিক আঠালো আঠালো পেস্ট টাইপ, মূলত যেটা তৈরি হয় হলো সয়াবিন থেকে। এই সয়াবিনটা আবার কোজি দিয়ে, এটা কাইন্ড অফ, এই কোজিটা আবার একটা ফাঙ্গাসের মতো। এই ফাঙ্গাস দিয়ে এই সয়াবিনটাকে একটু একদম আঠালো বানায়, বাইটা 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 আঠালো বানায় তৈরি করা হয়, সেটার বলা হয় মিসো। এটা মূলত কি অনেক সময় এই আঠালো জিনিসটাকেই মানে একটা এই যে শক্ত জিনিসটারই মানে কি আঠালো আঠালো পেস্ট টাইপ জিনিসটারে পানি মিশায় বা কিছু একটা মিশায় কি করে বলতো, মিসো স্যুপ বানায় কোথায়? জাপানিজরা আর কি। হ্যাঁ, তো এটাও খুব বেশি গাট হেলথের জন্য ভালো। তো এই ছিল টুকটাক প্রোডাক্টের কথা। এরপরে খেয়াল করো যে এখন আমরা পড়বো হলো প্রোবায়োটিক্স আর প্রিবায়োটিক্স এর ডিফারেন্স। তো এখন খেয়াল করো আমরা এতক্ষণ পড়লাম হলো প্রোবায়োটিক্স, আর এখন পড়বো হলো প্রিবায়োটিক্স। তো প্রোবায়োটিক্স যে পড়বো, প্রোবায়োটিক্স এর ক্ষেত্রে আমরা কি কি দেখি তাহলে একটু দেখে আসি। ইয়োগার্ট, তারপরে শাওয়ার ক্রিম, তারপরে কেফির, তারপরে কি বিভিন্ন প্রকার প্রোবায়োটিক মিল্ক। আর এখন খেয়াল করো প্রিবায়োটিক কি। তো আমরা অনেকক্ষণ ধরে প্রোবায়োটিক প্রোবায়োটিক করে চিল্লাচ্ছি। প্রোবায়োটিক মানে কি? গুড ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া। এখন খেয়াল করো আমরা তো ভালো মানুষ, আবার আমাদের পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে। তো ভালো মানুষেরও খাবার লাগে, আবার কি পুষ্টি লাগে, আবার কি খারাপ মানুষেরও পুষ্টি লাগে। এখন খেয়াল করো যে আমাদের পেটের মধ্যে বা গাটের মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া আছে, and এই গুড ব্যাকটেরিয়ারও কিন্তু খাবার লাগে। and এই ব্যাকটেরিয়ার যে খাবার, এই ব্যাকটেরিয়ার যে পুষ্টি দেয়, এই ব্যাকটেরিয়া যার মাধ্যমে পুষ্টি পায়, যে সব জিনিস বা উপাদানের মাধ্যমে ইনগ্রিডিয়েন্টস এর মাধ্যমে যে পুষ্টি পায়, সেটারে কাইন্ড অফ বলা হয় প্রিবায়োটিক্স। আশা করি একটু বুঝাইতে পারছি, এরপরে বিস্তারিত পড়বো আর কি। হ্যাঁ, এখন খেয়াল করো প্রোবায়োটিক্স তাহলে কি? লিভিং অর্গানিজম। আর হলো কি
প্রিবায়োটিক্স হলো নন লিভিং অর্গানিজম। এখন খেয়াল করো যে এইটা আমরা কি ব্যাকটেরিয়া অথবা ইস্ট হইতে পারে, আর এটা আমরা সাধারণত কি সার্ভ হয় কিসের মাধ্যমে, ফুড সাপ্লিমেন্ট হিসেবে সার্ভ হয়। আর এটা কি বলতো কার জন্য, গাটের মধ্যে যায়, আর কার জন্য হেল্পফুল, ব্যাকটেরিয়ার জন্য হেল্পফুল। গেল, এটা পারবা না। এরপরে খেয়াল করো এর কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে ইয়োগার্ট, কোকোনাট, কি ওয়াটার, কেফির, এগুলা মিসো টাইপ এগুলা। আর এই ক্ষেত্রে কি কি হেল্পফুল বা ফাংশন গুলা দেওয়া আছে, তো পারবা আশা করি। আর এটা কোথায় কোন কোন ফুডের মধ্যে পাওয়া যায়, অনিয়ন, ক্যারোট, গার্লিক এদের মধ্যে পাওয়া যায়। আর এর কিছু কিছু কি আছে বলতো, মানে কি বলে সেটারে, মানে কিছু কিছু মানে উপকারিতা দেওয়া আছে, তো এগুলো একটু কষ্ট করে পড়বা। এটার থেকে আমরা মূলত পড়বো হলো এই ডিফারেন্সটা পড়বো হলো এইখান থেকে। যেহেতু এখান থেকে পড়বো, সেহেতু আমরা ওইখানে এত পাত্তা দিলাম না, এই পৃষ্ঠাটাকে আমরা যেমন একটা পাত্তা দিলাম না, জাস্ট খালি একটু ভয় দূর করার জন্য জাস্ট খালি হালকা পাতলা কিছু পড়লাম। তো এই ডিফারেন্সটা পড়বো হলো আমরা এই যে নিচের যে স্লাইড ওইখান থেকে। তার আগে এই ডিফারেন্সটা পড়ার আগে আমরা একটু দেখি যে প্রিবায়োটিক কি। এই প্রিবায়োটিক কি, প্রিবায়োটিক তাহলে কি বললাম, যে প্রিবায়োটিকটা মূলত হলো একটা নন ডাইজেস্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেটা মূলত হেল্প করে কিসের জন্য বলতো, ব্যাকটেরিয়ার জন্য। মূলত এই ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য যে পুষ্টিটা দরকার, যেটা আমাদের গাটের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার জন্য, আরেক সহজ করে দিই, আমাদের গাট মানে আমাদের যে ইন্টেস্টাইনের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, এই ব্যাকটেরিয়া গ্রোথের জন্য যে পুষ্টিগুলো লাগে, ফুড ইনগ্রেডিয়েন্ট গুলো লাগে, এই ইনগ্রেডিয়েন্ট গুলার বলা হয় হলো প্রিবায়োটিক। কেন এটা, এখন খেয়াল করো, যেমন এই প্রিবায়োটিক গুলো কি অনেক সময় ফাইবার কন্টেইন করে, মানে এই প্রিবায়োটিক গুলোর মধ্যে অনেক ধরনের ফাইবার আছে। যেমন এক্সাম্পল কি গার্লিক, অনিয়ন, ব্যানানা, তারপরে কি সিচুরি রুট, অ্যাসপারজিলাস, ওটস, এই যে যেগুলা দেখতেছো, এইগুলা সবগুলো এক একটা প্রিবায়োটিক্স। এগুলো থেকে যে পুষ্টিগুলো পাই আমরা, এই পুষ্টিগুলো সাধারণত কার জন্য হেল্পফুল, এই পুষ্টিগুলো সাধারণত প্রোবায়োটিক্স এর জন্য হেল্পফুল। এখন খেয়াল করো যে কয়েক টাইপের আসলে প্রিবায়োটিক্স আছে। তো কি কি টাইপের প্রিবায়োটিক্স আছে, তো একটা প্রিবায়োটিক হলো কি ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস, মানে এফওএস। আরেকটা হলো কি গ্যালাক্টো অলিগোস্যাকারাইডস, আরেকটা হলো ইনুলিন, আরেকটা হলো কি রেজিস্ট্যান্ট স্টার্চ। তো যদি পরীক্ষায় আসে টাইপস অফ প্রোবায়োটিক্স লেখো, তাহলে কি কান্নাকাটি না করে এই কথা লিখবা, ফ্রুক্টো, গ্যালাক্টো, ইনুলিন, রেজিস্ট্যান্ট স্টার্চ। তাহলে হয়ে যাওয়ার কথা ফসগস ইনোলিন রেজিস্ট্যান্ট, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন কি আর করো, ফ্রুক্টো ফ্রুক্টো তাহলে কোথায় পাবা, ব্যানানাতে পাবা, গার্লিকে পাবা, অনিয়নেতে পাবা। মূলত কি আমাদের পেটের মধ্যে যে বিফিডো ব্যাকটেরিয়া দেখছিলাম, এই বিফিডো ব্যাকটেরিয়া গ্রোথের জন্য কোনটা হেল্প করে, প্রিবায়োটিক্স এর মধ্যে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড খুব বেশি হেল্প করে। তো এই যে বিফিডো ব্যাকটেরিয়া, এটা একটা প্রোবায়োটিক। আর এই প্রোবায়োটিক তার গ্রোথের জন্য হেল্প করে হলো কোন কোন প্রিবায়োটিক, এই ফ্রুক্টো অলিগোস্যাকারাইডের যে প্রিবায়োটিক এইটা। আশা করি বুঝছো। এরপরে খেয়াল করো গ্যালাক্টো অলিগোস্যাকারাইড, গোস। এই গ্যালাক্টো অলিগোস্যাকারাইড সাধারণত লিগিউম জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে, বিন জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে, এইগুলোতে আছে। যেমন এই ল্যাক্টোবেসিলাস আমাদের পেটের মধ্যে আছে, বিফিডো ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে আছে, এইগুলাকে হেল্প করে হলো কে, গ্যালাক্টো গ্যালাক্টো অলিগোস্যাকারাইডস। এরপরে হলো ইনুলিন। ইনুলিনের ক্ষেত্রে মূলত কি কোথায় পাওয়া যায়, সিচুরি রুট বা এসপারজিলাসের মধ্যে পাওয়া যায়। এটা আমাদের ডাইজেশনে হেল্প করে, আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনেও হেল্প করে। এরপরে খেয়াল করো রেজিস্ট্যান্ট স্টার্চ। এই যে কোথায় পাওয়া যায়, এই স্টার্চ গুলো সাধারণত পাওয়া যায় আনরাইপ মানে কাঁচা কলা, আনরাইপ ব্যানানার মধ্যে পাওয়া যায়, অথবা কি বিভিন্ন প্রকার কুকড এন্ড কুলড যে রাইস গুলো আছে, পটেটস গুলো আছে, এর মধ্যে পাওয়া যায় থাকে। এরপরে খেয়াল করো আমাদের গাট হেলথের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আর কি আছে আমাদের ইনসুলিন প্রোভাইডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গেল এটা। এরপরে খেয়াল করো মোস্ট ইম্পর্টেন্ট, প্রোবায়োটিক ভার্সেস প্রিবায়োটিক, মোস্ট 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 ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো আমি মোস্ট 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 যত ইম্পর্টেন্ট বলছি এটা আসলে একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন খেয়াল করো যে তাহলে প্রোবায়োটিক কি, যে প্রোবায়োটিক হোয়াট ইজ ইট, লিভিং গুড ব্যাকটেরিয়া, আর এলো ফুড ফর ব্যাকটেরিয়া। তাহলে প্রিবায়োটিক হলো কি খাবার, হলো কার জন্য, প্রোবায়োটিকের জন্য। আর গুড ব্যাকটেরিয়াকে কি বলা হয়, প্রোবায়োটিক বলা হয়। এই যে নেচার কি, এটা হলো একটা লিভিং মাইক্রো অর্গানিজম, আর একটা কি আছে অর্গানিজম, আরেকটা হলো নন লিভিং ফুড সাবস্টেন্স। তাহলে এই যে বিভিন্ন ফুড আইটেমকে বলা হয় প্রিবায়োটিক। এখন খেয়াল কর ফাংশন, আমাদের সাধারণত আমাদের গাটের জন্য ভালো কে, গাটের জন্য ভালো হলো প্রোবায়োটিক। আর হলো কি যে ফিড অ্যান্ড গ্রো এক্সিস্টিং
বেনিফিশিয়াল মাইক্রোবস মানে কি, আরো সহজ করে দেই, গাটের জন্য হেল্পফুল কে, গাটের জন্য হেল্পফুল হলো প্রোবায়োটিক, আর প্রোবায়োটিক জন্য হেল্পফুল কে বলতো বা মাইক্রোবস এর জন্য হেল্পফুল কে প্রিবায়োটিক। এরপরে খেয়াল করো কোথায় কোথায় পাওয়া যায়, আর এটা কোথায় কোথায় পাওয়া যায় পারবা। কি কি ইফেক্ট ফেলে গাটের ফ্লোরার মধ্যে বা ডাইজেশনের খুব হেল্প করে, আর এটা সাধারণত হেল্প করে কিসে, প্রোবায়োটিক্স এর গ্রোথের জন্য বা ফাংশনের জন্য খুব হেল্প করে। তো এইটা অনেক ইজি ছিল আর ইজিলি পারবা। এখন খেয়াল করো ইউজেস অফ মাইক্রো অর্গানিজম। তাহলে এখন আমরা যদি ইউজেসটা পড়ি, এখন এত কিছু পড়লাম যে তাহলে আমরা এই মাইক্রো অর্গানিজমকে কিভাবে ফুডে পরিণত করলাম, মনে করো প্রোডাকশন করছিলাম, ইটি করছিলাম, সবকিছু করছি, এন্ড এইটার এখন পড়বো হলো কি কি ইউজেস থাকতে পারে সেগুলা। আর এই ইউজেস গুলা তোমরা এখন পড়বা হলো আমার এখান থেকে। তো এইটা মূলত সর্বপ্রথম খেয়াল করো যে ইউজেস অফ মাইক্রো অর্গানিজম থেকে যদি আমরা একটু পড়ি, যে খেয়াল করো ফ্যাট ফ্রম মাইক্রো অর্গানিজম। তো আমরা যে মাইক্রো অর্গানিজম, এই মাইক্রো অর্গানিজম থেকে আমরা ফ্যাট পাবো। তো এই ফ্যাটটা মূলত কি কোথা থেকে পাই, বিভিন্ন প্রকার ইস্ট বা মোল্ড থেকে সাধারণত আমরা ফ্যাট পেয়ে থাকতে পারি বা লিপিডও পেয়ে থাকতে পারি। এখন খেয়াল করো সাধারণত এই যে ফ্যাট মানে এই ফ্যাট জাতীয় যে মাইক্রো অর্গানিজম, এগুলো সাধারণত বিভিন্ন প্রকার এমার্জেন্সিতে ইউজ করা হয়, সবসময় আর কি ইউজ করা হয় না, কারণ এটা অতটা অ্যাভেলেবেল না। তো এই যে খেয়াল করো এইটা সাধারণত যুদ্ধের সময় সাধারণত এই ফ্যাট, মানে এই যে আমরা মাইক্রো অর্গানিজম থেকে যে ফ্যাটটা পাই, এই ফ্যাটটা ইউজ করে থাকি। তো এটা আশা করি বুঝাইতে পারছি। এরপরে খেয়াল করো যে মাইক্রো অর্গানিজম থেকে আমরা অ্যামিনো অ্যাসিড পাইতে পারি। তো অ্যামিনো অ্যাসিড প্রোডাকশনের ক্ষেত্রেও আমরা বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম ব্যবহার করতে পারি। এখন খেয়াল করো অ্যামিনো অ্যাসিড প্রডিউস করে কারা কারা, যে কোরিনি ব্যাকটেরিয়াম আছে যেটা, এটা পড়বা। আর হলো মাইক্রো কক্কাস যেটা আছে সেটা পড়বা। আর একটা পড়বা হলো আর্থো ব্যাক্টের যেটা আছে এটা পড়বা। তো এই তিনটা হলো কি মূলত অ্যামিনো অ্যাসিড প্রডিউস করে। এখন খেয়াল করো যে যে অনেক সময় এই যে আমাদের এমএসজি বা গ্লুটামেট, এই গ্লুটামেট মূলত একটা ফ্লেভার এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই ফ্লেভারটা প্রোডাকশনের ক্ষেত্রে বা এই ফ্লেভারটা প্রডিউস করার জন্য অ্যামিনো অ্যাসিড প্রোডাকশন মানে খুব বেশি হেল্প করে। এই তো টুকটাক কথা। তো এরপরে খেয়াল করো এটা আমরা কি কি প্রডিউস করে আরো, যে অ্যামিনো অ্যাসিড প্রোডাকশনের ক্ষেত্রে মানে কি কি প্রডিউস করে, অ্যাসপার্টিক অ্যাসিড, তারপরে কি থ্রিওনিন, তারপরে কি আইসোলিউসিন, তারপরে প্রোলিন ভ্যালিন, এগুলো পড়বা। তার ফিনাইল অ্যালানিন, এই তো পড়বা। তারপরে কি ট্রাই কি ট্রিপ্টোফ্যান, এইগুলা। তো এগুলো অনেক সময় প্রডিউস করে অ্যামিনো অ্যাসিড প্রোডাকশনের সময়। তো অ্যামিনো অ্যাসিড প্রোডাকশনের সময় তাহলে কি কি অ্যাসিড প্রোডাকশন করে এগুলো দেখলাম, কি কি ফ্লেভার দেয় সেটাও দেখলাম, আর কোন কোন ব্যাকটেরিয়া এগুলো প্রডিউস করে সেগুলোও দেখলাম। এটা দরকার নাই। এরপরে খেয়াল করো প্রোডাকশন অফ ফুড অ্যাডিটিভস। তো অনেক ধরনের ফুড অ্যাডিটিভস যেমন ডেক্সট্রান, তারপরে জ্যানথান, গাম, তারপরে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলো প্রোডাকশনের ক্ষেত্রেও ফুড অ্যাডিটিভস হিসেবেও কাজ করে থাকে। এরপরে খেয়াল করো এনজাইম প্রোডাকশনের ক্ষেত্রে অনেক ধরনের এনজাইম যেমন অ্যামাইলেজ, প্রোটিয়েজ, পেকটিনেজ, ইনভার্টেজ, সেলুলোজ, এইগুলার ক্ষেত্রে, এইগুলো প্রোডাকশনের ক্ষেত্রেও অনেক ধরনের, এগুলো প্রোডাকশনের ক্ষেত্রেও আমাদের কি, এগুলো প্রোডাকশনের ক্ষেত্রেও আমাদের কি আছে, এই যে মাইক্রো অর্গানিজম থেকে আমরা আর কি পেয়ে থাকতে পারি। তো এই যে মাইক্রো অর্গানিজম থেকে পেয়ে থাকতে পারি, তো এইগুলো আমরা ইউজেস গুলো পড়লাম। তো এইখানে যা যা লেখা আছে আমার ওইখানে তাই তাই লেখা আছে, তোমরা এইখান থেকে না পড়ে ওইখান থেকে একটা ছোট্টখাটো স্ক্রিনশট মেরে পড়ে নিও। তো এই পরে কি আছে আর, থ্যাংক ইউ অল। আশা করি এই ক্লাসটা নিতে পারছি। আর তোমরা ক্লাসে জয়েন দেওয়া নাই সেটা খুবই দুঃখ পাইছি। যাই হোক, আল্লাহ হাফেজ।